হঠাৎ এক সকালে শান্ত সমুদ্রের পাড়ে নিজের নিরিবিলি কটেজে শহরের নামকরা এক আইনজীবীর লাশ পাওয়া যায়। পুলিশের টিম খবর পেয়ে সাথে সাথেই ক্রাইম স্পটে এসে দেখে কটেজের সব দরজা জানালা ভেতর থেকে বন্ধ। সবাই ধরেই নেয় লোকটা নিজেকে শেষ করে দিয়েছে। কিন্তু কেসের তদন্ত অফিসার খেয়াল করে সেই ঘরের আলমারির ভেতরে একটা মেয়েকে আটকে রাখা হয়েছে। সবার ধারণা এই মেয়েটাও আইনজীবীর খুনের সাথে কোনো না কোনো ভাবে নিশ্চয়ই জড়িত। কিন্তু টুইস্ট আসে তখনই যখন পরের দিন সন্ধ্যায় শহরের বাকি 7টা থানায় একই সময়ে 7টা মেয়ে এসে বলে তারা সেই উকিলকে খুন করেছে। কিন্তু একজন মানুষকে একই সময়ে 7 জন কিভাবে একটা বন্দুক দিয়ে খুন করতে পারে, এই কথা ভেবেই পুলিশের টিমের রাতের ঘুম উড়ে যায়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই 7 জন একে অপরকে চেনেই না। শুরু হয়ে যায় শ্বাসরুদ্ধকর এক তদন্ত। এরপরেই বের হয়ে আসে প্রতিশোধ নেওয়ার এমন এক মাস্টার প্ল্যান যা পুরো পুলিশের টিমকেই বোকা বানিয়ে দেয়। এমনই সাসপেন্স, টুইস্ট আর প্রতিশোধের অস্থির এক মাস্টার প্ল্যানের গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ সুজান দ্য ভর্টেক্স এর সিজন 2। এই সিরিজের প্রথম সিজনের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তবে সিজন 1 এর সাথে সিজন 2 এর গল্পের কিছু চরিত্রগত মিল ছাড়া পুরো গল্পটাই নতুন একটা কেসের উপর। তাই সিজন 1 দেখা ছাড়াই সিজন 2 দেখতে কোনো সমস্যা নেই। তবুও সারসংক্ষেপে একটু বলে যাই। ছোটবেলা থেকেই নিজের আপন চাচা নন্দিনীকে অ্যাবিউজ করত। বড় হওয়ার পর একদিন সুযোগ বুঝে নন্দিনী গ্রামের থানার এসআই সাকরাইয়ের বন্দুক চুরি করে চাচাকে মেরে ফেলে, আর এরপর তার জেল হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় সুজান দ্য ভর্টেক্স এর সিজন 2 এর গল্প। চাচাকে খুনের পর কয়েক বছরের শুনানি শেষে আজ নন্দিনীর কেসের ফাইনাল শুনানি। বিপক্ষের উকিল বিচারককে বলে নন্দিনীর উকিল বলেছে নন্দিনী নিজেকে বাঁচাতে গিয়ে তার চাচাকে খুন করেছে। এটা যদি সত্যিও হয় তাহলে নন্দিনীর বন্দুকটা গেল কোথায়? নন্দিনী আগে থেকেই এসআই সাকরাইয়ের বাসা থেকে বন্দুক চুরি করে চাচাকে পাহাড়ে ডেকে আনে, তারপর খুব ঠান্ডা মাথায় তাকে খুন করে। এটাকে সেলফ ডিফেন্স বলা যায় না। নন্দিনীর পক্ষের উকিল চিলাপ্পা বলে শুধু একদিনের জন্যই এমন ঘটনা ঘটেনি, অপরাধের পেছনের ঘটনাও অপরাধ করার অন্যতম কারণ। যখন কেউ অ্যাটাক করে আর আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি সেটাই সেলফ ডিফেন্স। কিন্তু 10 বছর ধরে নন্দিনীকে অ্যাবিউজ করছিল। সেই লোকটার কাছ থেকে বাঁচার জন্য সে যদি পূর্ব প্রস্তুতি নিয়ে একটা বন্দুক নিয়ে আসে তাহলে সেটাও সেলফ ডিফেন্সই হবে। বিচারক সাহেব, আপনার কাছে আমার অনুরোধ, শুধু খুনটা না দেখে নন্দিনীর সাথে 10 বছর হওয়া অন্যায়টাও আমাদের দেখা উচিত। 2 দিন পর নন্দিনীর কেসের রায় দিবে বলে সেদিনের মতোই কোর্ট মুলতবি করা হয়। কোর্টের বাইরে নন্দিনী চিলাপ্পাকে বলে আপনি যাই বলুন না কেন, খুন তো আমিই করেছি। আমি আমার বোনের খুনের বদলা নিয়েছি। চিলাপ্পা বলে তুমি যদি শুধু বদলা নিতে চাইতে তাহলে সাকরাইয়ের কথা মতো বন্দুকটা লুকিয়ে রাখতে, কিন্তু সেটা না করে আত্মসমর্পণ করেছো। তখনই চিলাপ্পার অ্যাসিস্ট্যান্ট এসে বলে সাকরাইয়ের অসতর্কতায় যে বন্দুক চুরি হয়েছিল তার ব্যাপারে কোর্টের রায়ও কয়দিন পরে দিবে। পরিবারের কেউ না আসায় নন্দিনীর মন খারাপ দেখে সাকরাই বলে মন খারাপ করো না, 2 দিন পরই কোর্টের রায় হবে। নন্দিনী বলে সময় বা তারিখ কোনোটার মূল্যই এখন আমার কাছে নেই। যখন আমার কাছে জীবনের কোনো মূল্যই নেই তখন এসব মনে রেখে কি করব? নন্দিনী চলে গেলে ড্রাইভার ধামু এসে বলে চিলাপ্পা স্যার আপনাকে ডাকছে। ধামুকে পণ্ডিতের সাজে দেখে সাকরাই জিজ্ঞেস করে এমন সেজেছ কেন? ধামু বলে কয়েকদিন পরেই অষ্টকালীর মেলা শুরু হবে, তাই আমি 90 দিনের জন্য ব্রত রেখেছি। আজ পতাকা উড়িয়ে মেলায় উদ্বোধন করা হবে। এই বছর চিলাপ্পা স্যার পতাকা উত্তোলন করবে। গাড়িতে যাওয়ার সময় চিলাপ্পা সাকরাইকে বলে 10 দিনের জন্য বেড়াতে এসেছো আর এইটুকু ব্যাগ। সাকরাই জানায় বন্দুক হারানোর কেসে সাসপেন্ড থাকলেও যে কোনো সময় ছোটখাটো কেস দিতে পারে, তাই হয়তো বেশি দিন থাকতে পারবো না। কিন্তু আপনি এসব বিশ্বাস করা শুরু করলেন। চিলাপ্পা বলে এটা শুধু আমার বিশ্বাসের ব্যাপার না, গ্রামের সবার বিশ্বাসের ব্যাপার। আমি চাই না আমার কারণে সবার বিশ্বাস নষ্ট হোক। নাম করা উকিলের সাথে সাথে চিলাপ্পা গ্রামের বেশ সম্মানীয় একজন মানুষ, তাই সে পতাকা উড়িয়ে এই বছর মন্দিরের সামনের মেলার উদ্বোধন করে। তখনই মেলার মাঝে একটা
একটা হট্টগোল শুনে চিলাপ্পা সেদিকে এগিয়ে যায়। ফার্নান্ডিস, ত্রিবেন্দাম আর মালাপ্পার মাঝে মেলার জায়গা দখল নিয়ে ঝামেলা বেঁধে গেছে। চিলাপ্পা এগিয়ে আসলে মালাপ্পা বলে, আপনার চাচাতো ভাই ত্রিবেন্দাম পুরো মেলা একাই দখল করতে চায়, আমরা এটা কোনোভাবেই মানব না। চিলাপ্পা রেগে বলে, 10 দিনের মেলায় কে কয়দিন খাজনা তুলবে গত বছরই এটা সমাধান হয়ে গিয়েছিল, তারপর তোমরা আবারও ঝগড়া করছো। শুধু এই বছর না, আগামী সব বছরই তোমরা 3 জনই এই মেলার খাজনার সমান ভাগ পাবে। এই নিয়ে যদি আজ ঝগড়া করো তাহলে কোর্ট থেকে স্টে অর্ডার এনে আমি মেলাই বন্ধ করে দিব। রাতে বাসায় ফিরে খাবার টেবিলে বসার পরে সাকরাই বলে, ওদের ঝামেলা কি থেমে যাবে? চিলাপ্পা বলে, এটা শুধু টাকা পয়সার ব্যাপার না, এটা ওদের সম্মানের বিষয়, তাই এই ঝামেলা এত সহজে মিটবে না। চিলাপ্পার স্ত্রী মালতী ডোসা বানিয়ে আনলে চিলাপ্পা বলে, তুমি বসো, আমি বানিয়ে আনছি। তখনই বাইকের শব্দ শুনে সাকরাই বলে, মনে হয় সুন্দর এসেছে। সুন্দর হচ্ছে চিলাপ্পার একমাত্র ছেলে। মালতী বলে, আজকাল সুন্দর কখন আসে কখন যায় বুঝতেই পারি না, কাজের অনেক চাপ, 4টা জেলার লাইট হাউসের সুপারভাইজারের দায়িত্ব দিয়েছে। সুন্দর ঘরে এসে সাকরাইকে দেখে বলে, সেই কবে তোমাকে দেখেছি, শুনলাম এখন নাকি বড় ইন্সপেক্টর হয়ে গেছো। তখনই চিলাপ্পা আসলে বাবাকে দেখে সুন্দর ঘরে চলে যায়, আর চিলাপ্পার কল আসলে সে ফোন নিয়ে প্রিয়ম্বাতার সাথে কথা বলতে অন্য রুমে চলে যায়। রাতে খাবার খাওয়া শেষে চিলাপ্পা সাকরাইকে বলে, আমি কটেজে যাচ্ছি, তুমি এক কাজ করো, কাল সকালে সেখানেই চলে এসো। সমুদ্রের পাড়ের জায়গাটা বেশ শান্ত, তোমার ভালো লাগবে। সেখানে তোমার বাবার রেখে যাওয়া কিছু চিঠিও আছে, একসাথে বসে চিঠিগুলো পড়বো। অপরদিকে জেলের ভেতরে নন্দিনী রাতে ঘুমালে এখনো সেই দুঃস্বপ্ন দেখে। ভীমরা নন্দিনীকে বলে, ভয় পেও না, তোমার স্বপ্ন আর সত্যি হবে না, তুমি তোমার ওই রাক্ষসকে মেরে ফেলেছো। পরের দিন সকালে সাকরাই ধামুকে ডেকে বাইকের চাবি চাইলে ধামু বলে, আমি মেলার দিকেই যাচ্ছি, মেলার নাটকে আমি রাজার অভিনয় করার সুযোগ পেয়েছি, আমাকে মেলায় নামিয়ে দিয়ে তুমি কটেজে চলে যেও। ধামুকে মেলায় নামিয়ে দিয়ে সাকরাই বাইক নিয়ে চিলাপ্পার কটেজের দিকে রওনা দেয়। সাকরাই কটেজে এসে বেশ কয়েকবার দরজা ধাক্কা দিয়ে ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সাকরাই চিলাপ্পাকে কল দেয়। ঘরের ভিতর থেকে ফোনের রিং বাজলে সাকরাইয়ের এবার বেশ সন্দেহ হয়। সে তাড়াতাড়ি জানালার একটা কাঠ ভেঙে ভেতরে তাকিয়ে দেখে সোফায় চিলাপ্পার লাশ পড়ে আছে। বেশ ঘাবড়ে গিয়ে সাকরাইয়ের সাথে সাথেই সেখানকার লোকাল থানায় কল দেয়। ইন্সপেক্টর মূর্তি কল রিসিভ করলে সাকরাই বলে, আপনি কি অ্যাডভোকেট চিলাপ্পাকে চেনেন? সমুদ্রের পাড়ের কটেজের ভেতরে তার লাশ পড়ে আছে। কিছুক্ষণের মধ্যেই মূর্তি তার টিম নিয়ে কটেজে এসে চিলাপ্পার লাশ দেখে সাকরাইকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? সাকরাই বলে, আমি সাম্বুলার থানার সাব ইন্সপেক্টর সাকরাই। চিলাপ্পা আমার বাবার খুব ভালো বন্ধু। মূর্তি বলে, সে এই শহরের খুবই নামি দামি মানুষ, জানি না কি হলো যে সে নিজেকেই শেষ করে দিল। কয়েকজন কনস্টেবল মিলে অনেক চেষ্টার পর দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। মূর্তি বাকি সবাইকে নিয়ে ঘরের ভেতরে এদিক সেদিক দেখার সময় সাকরাই ফোন বের করে আশেপাশের ভিডিওটা করে নেয়। সব চেক করার পরে মূর্তিকে বলে, সবগুলো দরজা ভেতর থেকে বন্ধ, আমি একবার দোতলায় গিয়ে দেখে আসি। মূর্তি সাকরাইকে বলে, সব দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু এমন কি হলো যে নিজেকে শেষ করে দিল? সাকরাই বলে, সে নিজেকে শেষ করেনি, তাকে খুন করা হয়েছে, আর হাতে এমনকি আশেপাশে কোথাও কোনো বন্দুক নেই। সে নিজেকে খুন করলে বন্দুক কোথায় গেল? চিলাপ্পার মতো নাম করা একজনের খুনের কথা শুনে ডিআইজির সাথে সাথেই কটেজে আসে। মূর্তি ডিআইজিকে সাকরাইয়ের পরিচয় দিয়ে বলে, প্রথমে আমরা ভেবেছিলাম সে নিজেকে খুন করেছে, কিন্তু সাকরাই বলেছে যেহেতু চিলাপ্পার হাতে বন্দুক নেই তার মানে তাকে খুন করা হয়েছে। ডিআইজি বলে, যদি এটা খুন হয় তাহলে খুনি ঘরের বাইরে গেল কিভাবে? তখনই ডিআইজি সাকরাইকে বলে, আমি ডিএসপি স্যারের সাথে কথা বলেছি, সে তোমাকে এই কেসের দায়িত্ব দিয়েছে। মূর্তি বলে, কিন্তু এই কেসটা তো আমার থানার আন্ডারে পড়ে। ডিআইজি জানায়, তুমি বাইরে যাও, আমি আসছি। মূর্তি চলে গেলে ডিআইজি বলে, কেসটা বেশ জটিল, চিলাপ্পার হাতে বন্দুক নেই আর সব দরজা জানালা ভেতর থেকে বন্ধ। এরপর বাইরে এসে মূর্তিকে বলে, গ্রামে চিলাপ্পার বেশ সুনাম আছে, তদন্ত নিয়ে অনেক ঝামেলা হবে, আমাদের দিকে আঙ্গুল উঠবে, তাই এই কেসটা সাকরাই সামলা। মূর্তি আর সাকরাইকে বলে, এই কেসের কোনো খবর যেন বাইরে না যায়, এমনকি চিলাপ্পা মারা গেছে এই খবরও যেন কেউ না জানে। মেলার মাঝে এমন খবর ছড়িয়ে পড়লে শহরে দাঙ্গা বাঁধতে পারে। সাকরাই ভেতরে এসে দেখে ফরেন্সিক টিম থেকে অমর এসেছে। সাকরাইকে দেখে অমর জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? সাকরাই বলে, আমি ওনাকে চিনতাম, আমার বাবার বন্ধু, সেই আমাকে ছোট থেকে বড় করেছে। চিলাপ্পা আমার বাবার মতো ছিল। ওসি গ্রামের নামী মানুষদের সমুদ্রের কিনারে ডেকে চিলাপ্পার মৃত্যুর খবর দিয়ে বলে, এখন আমাদের কি করা উচিত? মারাপ্পা বলে, অনেক গরিব মানুষ এখানে দোকান দিয়েছে, 10 দিনের মেলার ইনকাম দিয়ে ওরা কয়েক মাস চলবে, এখন মেলা বন্ধ হলে সবার অনেক ক্ষতি হয়ে যাবে। প্রিয়ম্বাথা বলে, আমাদের সবাইকে মিলে সিদ্ধান্ত নিতে হবে যে এখন কি করা যায়। ত্রিবেন্দাম বলে, তাহলে আমরা শহরের বাইরে সমুদ্রের পাড়ে চিলাপ্পার শেষকৃত্য করব। স্বামীর খবর পেয়ে মালতী সুন্দরকে নিয়ে কটেজে আসে। কটেজের ভিতরে চিলাপ্পার লাশ দেখে মালতী কান্নায় ভেঙে পড়ে।
সাকরাই এসে কোনো মতে মালতীকে সামলে সুন্দরের সাথে বাসায় পাঠিয়ে দেয়। মালতী এইভাবে ভেতরে আসার কারণে মূর্তি রেগে কনস্টেবলদেরকে বকতে শুরু করে। সাকরাই ভিতরে এসে হাতে গ্লোভস পরে কিছু একটা শব্দ শুনে মূর্তিকে চুপ করতে বলে। খেয়াল করলে বুঝতে পারে সামনের আলমারি থেকে কারোর কান্নার শব্দ আসছে। সাকরাই আর মূর্তি আলমারির দিকে এগিয়ে গিয়ে আলমারি খুললেই ভিতরের একটা মেয়ে ভয়ে ভয়ে সাকরাইয়ের দিকে বন্দুক তাক করে। মেয়েটার পুরো শরীরে রক্তের দাগ আর চোখে প্রতিশোধের আগুন স্পষ্ট। মেয়েটাকে থানায় আনার পরে অমর বলে ক্রাইম সিনে মেয়েটাকে বন্দুক সহ পাওয়া গেছে, তাহলে তো কেস এখানেই শেষ। সাকরাই বলে কেস আরো পেঁচিয়ে গেল। মেয়েটাকে যে আলমারিতে পাওয়া গেছে সেটা বাইরে থেকে বন্ধ ছিল। যদি মেয়েটা খুন করে তাহলে তাকে আলমারিতে বন্ধ করলো কে? সেই আমাদের আসল খুনি, তাকেই খুঁজে বের করতে হবে। সাকরাই থানার ভিতরে এসে কনস্টেবলকে ইশারা করতেই কনস্টেবল বাকি সব আসামিকে সেল থেকে বের করে দেয়। সবাই চলে গেলে সাকরাই চেয়ার টেনে জোরে আছাড় মারে, কিন্তু মেয়েটা শান্ত হয়েই বসে থাকে। সাকরাই বলে তোমার নাম কি আর ওই কটেজে কি করতে গিয়েছিলে? মূর্তি পাশ থেকে বলে ক্রাইম সিন ওকে বন্দুক সহ পাওয়া গেছে, ব্যাস এইটুকু প্রমাণেই সারা জীবন ওকে জেলে কাটাতে হবে। সাকরাই বলে তুমি হয়তো ভাবছো চুপ থাকলে বাঁচতে পারবে, তোমার বয়স এখনো কম। একবার জেলে গেলে তোমার সারা জীবন নষ্ট হয়ে যাবে। তুমি যে আলমারিতে ছিলে সেটা বাইরে থেকে লক করা ছিল। আমাদের শুধু এটা বলো আলমারির দরজা কে বন্ধ করেছিল? কিন্তু মেয়েটা কোনো কথা জবাবই দেয় না, নিশ্চুপ হয়ে বসে থাকে। লেডি কনস্টেবল সাকরাইকে বলে আমার মনে হচ্ছে মেয়েটা নির্দোষ। সাকরাই বলে কারোর চেহারা দেখে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। মেয়েটার ছবি মালতী ম্যাম আর সুন্দরের কাছে পাঠিয়ে দেখো যে তারা কি বলে। মূর্তি জানায় সে আগেই মেয়েটার ছবি তাদেরকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু চিলাপ্পার স্ত্রী বা ছেলে কেউই এই মেয়েটাকে চেনে না। কিন্তু মেয়েটা এই শহরের না। মেলায় হাজারো মানুষ আসে, এই ভিড়ের মাঝেই মেয়েটার পরিচয় পাওয়াটাও বেশ মুশকিল। অপরদিকে জেলে ভিজিটিং আওয়ারে বিমলার পরিবার তার সাথে দেখা করতে আসে। বিমলা নন্দিনীকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। নন্দিনীর পরিবার তার সাথে কোনো যোগাযোগ করে না, তাই বিমলা সবসময় চেষ্টা করে বোনের মতো করে নন্দিনীকে আগলে রাখতে। কথা শেষে জেলের ভিতরে আসতেই দুজন মহিলা মারামারি করছে দেখে তখন এই সারজা নামের একটা মহিলা এসে তাদেরকে থামিয়ে বলে আজকের পর যেন আর মারামারি করতে দেখি না। অপরদিকে ঈশ্বরাম মেলায় দোকান দেওয়ার জন্য এসেছে। সাকরাইকে দূরে দেখে তার কাছে আসলে সাকরাই জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? ঈশ্বরাম বলে আমরা এখানে নাটকের জন্য একটা প্যান্ডেল নিতে এসেছি, পুলিশের পারমিশন দরকার, আপনি যদি একবার বলে দিতেন। সাকরাই নাজির নামের জুনিয়র ইন্সপেক্টরকে বিষয়টা জানালে সে বলে কনস্টেবল গীতা এই বিষয়গুলো সামলাচ্ছে। জেলের ভিতরে নন্দিনী বিমলাকে জিজ্ঞেস করে সারজা তো অনেক ভালো মনের মানুষ, তাহলে সে জেলে আসলো কিভাবে? বিমলা বলে সারজার স্বামী এমএলএ ছিল। সারজার স্বামী মারা গেলে বর্তমান এমএলএ মনে করে সারজা ভোটে দাঁড়ালে তাকে হারিয়ে দিতে পারে, তাই সারজার বিরুদ্ধে মিথ্যা কেস করে জেলে পাঠিয়ে দেয়। আমাদের জেলের মধ্যেই সারজার একটা কুটির শিল্পের ফার্ম আছে। নন্দিনী বিমলাকে নিয়ে সারজার ট্রেনিং সেন্টারে গিয়ে দেখে সেখানে কিছু মেয়েরা দর্জির কাজ করছে, তো কিছু মেয়েরা বাঁশ আর বেত দিয়ে ঝুড়ি বানাচ্ছে। নন্দিনীকে দেখে সারজা বলে তোমার জেল কেন হয়েছে সেটা আমি জানি, এখানে তোমার মতো অনেক খুনের আসামি আছে, তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারলে তুমিও পারবে। মেলায় প্যান্ডেল করার জন্য অনুমতি নিতে ঈশ্বরাম নিধিকে নিয়ে থানায় আসলে নিধি খেয়াল করে থানার সেলে একটা মেয়ে বসা। নিধির মনে হয় মেয়েটাকে সে আগেও কোথাও দেখেছে। সেলের সামনে এসে নিধি জিজ্ঞেস করে মুথু তুই জেলে কি করছিস? মুথু দুজনের দিকে তাকালেও কোনো কথা বলে না। লেডি কনস্টেবল এসে নিধিকে জিজ্ঞেস করে তোমরা কি ওকে চেনো? ঈশ্বরাম সাকরাইকে বলে ওর নাম মুথু, সান্তরা পুবা ডান্স গ্রুপে ও নাচ করতো। পাশ থেকে জুনিয়র অফিসার বলে কি বলো, ওর নাম মুথু? ও তো অনেক সুন্দর নাচে, মেকআপ ছাড়া আমি চিনতেই পারিনি। ঈশ্বরাম বলে নাচ করলেও ও অনেক ভালো মেয়ে, ওকে জেলে দিয়েছেন কেন? সাকরাইকে জিজ্ঞেস করে ওর পরিবারের কাউকে চেনো? ঈশ্বরাম বলে আমরা শুধু ওকেই চিনি, কখনো পরিবার নিয়ে কথা হয়নি, তবে ওর সাথে আরো একটা মেয়ে নাচ করতো, মেয়েটার নাম ইয়াকশি। সাকরাইয়ের সাথে সাথেই মূর্তিকে নিয়ে ইয়াকশির সাথে দেখা করতে আসে। ইয়াকশিকে মূর্থু ছবি দেখালে ইয়াকশি বলে আপনারা কি পুলিশের লোক? আমরা একসাথেই নাচ করতাম। ডান্স প্রোগ্রামের পর সে চুপচাপ চলে যেত, কারোর সাথে কথা বলতো না। ডান্স গ্রুপ বন্ধ হওয়ার পর সে কিভাবে সংসার চালাতো আমি কিছুই জানি না। আমার সাথে নাচতে ডাকলেও সে রাজি হয়নি। কয়েক বছর আগে আমি আর মধু ডান্স প্রোগ্রামে ছিলাম, হঠাৎ পুলিশ এসে আমাদের অ্যারেস্ট করে সাতটিউব সাব জেলে পাঠিয়ে দেয়। জেলে যাওয়ার পর জানতে পারি সরকার থেকে এমন নাচ বন্ধ করে দিয়েছে। ডান্স গ্রুপ বন্ধ হওয়ার পর সংসার চালাতে অনেক মেয়ে খারাপ পথ বেছে নেয়, কিন্তু মধু ভালো মেয়ে ছিল, সে এসব থেকে অনেক দূরে চলে যায়। ইয়াকশির সাথে কথা শেষে ফেরার পথে সাকরাই মূর্তিকে জিজ্ঞেস করে মধু এর আগেও থানায় আটক ছিল, আপনি আমাকে বলেননি কেন? মূর্তি বলে এমন ছোটখাটো কেসে এফআইআর লেখা হয় না, তাই মনেও নেই। কিন্তু মন্দিরের মেলায় এমন নাচ বন্ধের জন্য কে কেস করেছিল জানো? সাকরাই অবাক হয়ে জিজ্ঞেস করে চিলাপ্পা স্যার। মূর্তি বলে তাছাড়া আর কে করবে? এই দিক থেকে কেসটা দেখলে মনে হচ্ছে মুথুর কাছে চিলাপ্পাকে মারার কারণ আছে। সাকরাই বলে কিন্তু ওই মেয়েটার একার পক্ষে এটা
সম্ভব না। আচ্ছা, ওই নাচ ব্যান্ড হওয়ার পর আর কার কার ক্ষতি হয়েছিল? মূর্তি বলে ত্রিবেন্দামের, যে চিলাপ্পার চাচাতো ভাই। সেই এসব নাচের গ্রুপ চালিয়ে অনেক টাকা কামাতো। কিন্তু ত্রিবেন্দামের সাথে এভাবে কথা বলা সম্ভব না। এই গ্রামে তার বেশ প্রভাব আছে। সাকরাই মালতির সাথে দেখা করতে গেলে মালতি বলে, বিয়ের 6 মাস পর আমাদের মাঝে ছোট একটা ঝগড়া হয়েছিল। এরপর থেকে আমরা নিয়ম করেছিলাম আমরা ঘুম থেকে ওঠার সময় একে অপরের চেহারা দেখে উঠবো। বিয়ের 30 বছর পার হলেও একদিনের জন্য আমরা এই নিয়ম ভাঙিনি। কখনো বাইরে গেলে আমাকে নিয়ে যেত, আর নিতে না পারলে ভিডিও কল দিত। সাকরাই বলে, 20 বছর আগে যখন বাবা মারা গিয়েছিল তখন চিলাপ্পা স্যার আমাকে আশ্রয় দিয়েছিল। স্যার বলেছিল বাবার বন্ধু হিসাবে না, সে সবসময় বাবার মতোই আমাকে আগলে রাখবে। বাবার মৃত্যুর পর মায়ের স্ট্রোক হয়, তারপর থেকে আর কথা বলতে পারে না। তখন শুধু চিলাপ্পা স্যার আমার পাশে এসে দাঁড়ায়। সে আমার বাবার চাইতে কোনো অংশেই কম না। আমি আপনাকে কথা দিচ্ছি, স্যারের খুনিকে আমি ছাড়বো না। তখনই বাইরের কারোর কান্নার শব্দ পেয়ে সাকরাই বাইরে এসে দেখে ড্রাইভার ধামু কান্না করছে। সাকরাই বলে, ধামু কিভাবে জানলো? স্যারের মৃত্যুর খবর তো গোপন রাখা হয়েছে। মালতী বলে, ধামু আমাদের পরিবারেরই একজন। মালতী ভিতরে এসে বলে, ইন্সপেক্টর মূর্তির উপরে ভরসা করো না। প্রিয়ম্বাতা একটা স্কুল চালায়, সে স্কুল বানানোর জন্য কৃষকদের জমি দখল করেছিল। এটা জানার পরে চিলাপ্পা প্রিয়ম্বাতার উপর কেস করে দেয়, কিন্তু মূর্তি ঘুষ নিয়ে কৃষকদেরকে ভয় দেখায়। কিন্তু চিলাপ্পা এসব সহ্য করার মতো মানুষ না। সে মূর্তির উপর কেস করলে মূর্তিকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়। সাকরাই জিজ্ঞেস করে, সেই রাতে স্যারকে কি প্রিয়ম্বাতাই কল দিয়েছিল? চিলাপ্পার বাসা থেকে বের হয়ে সাকরাই সুন্দরের সাথে দেখা করতে লাইট হাউসে আসে। সাকরাই জিজ্ঞেস করে, ডান্স গ্রুপ বন্ধ হওয়ার কারণে কি ত্রিবেন্দাম চিলাপ্পা স্যারের উপর রেগেছিল? সুন্দর বলে, ত্রিবেন্দান আমার বাবা চাচাতো ভাই। ছোটবেলায় তারা খুব ভালো বন্ধু ছিল, দুইজন একই ক্লাসে পড়তো। কিন্তু 2 বছর আগে ডান্স গ্রুপ বন্ধ করার পর চাচার অনেক লস হয়। ত্রিবেন্দাম চালাপ্পাকে বলে, আমি খেয়াল করছি আজকাল তুমি সব বিষয়ে একটু বেশি নাক গলাচ্ছ। তোমার সবার সেবা অন্য কোথাও গিয়ে দেখাও। চিলাপ্পা বলে, এটা সমাজের সেবা না। গ্রামের এই মেলায় বিভিন্ন শহরের মানুষ তাদের পরিবার নিয়ে আসে। এমন বাজে নাচের কারণে ওরা পরিবার নিয়ে কিভাবে মেলায় আসবে? ত্রিবেন্দাম বলে, নাচ বন্ধ হলে ওই মেয়েগুলোর পরিবার কিভাবে চলবে? চিলাপ্পা বলে, আমি ভালো করে জানি তুমি ওই মেয়েগুলোর পরিবার নিয়ে একটুও ভাবছো না। তুমি ভাবছো নাচ বন্ধ হয়ে গেলে তোমারও ইনকাম বন্ধ হয়ে যাবে। সুন্দর বলে, আমার বাবা সূর্যের মতো শহরের সবার মাঝে আলো ছড়িয়ে দিত, কিন্তু তার আলোতেই তাকে পুড়ে মরতে হলো। তখনই সুন্দর ফোনে দেখে সব টিভি চ্যানেলে চিলাপ্পার মৃত্যুর খবর দেখানো হচ্ছে। চিলাপ্পাকে খুনের অপরাধে 20 বছর বয়সী একটা মেয়েকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটার নাম মধু। সে ত্রিবেন্দামের নাচের গ্রুপে নাচ করত। আমরা ধারণা করছি এই খুনের পিছনে ত্রিবেন্দামও জড়িত। চিলাপ্পার মৃত্যুর খবর লিক হওয়ার কারণে থানায় সবাই বেশ চিন্তিত। সাকরাই মূর্তিকে বলে, চিলাপ্পার খুনে সাংবাদিক ত্রিবেন্দামের নাম নেবার কারণে সে আরো সতর্ক হয়ে গেল। তখনই ত্রিবেন্দাম থানায় এসে বলে, ওই মারাপ্পা আমার নামে উল্টাপাল্টা খবর ছড়াচ্ছে, আর তুই এখানে বসে আছিস? সাকরাইকে দেখে জিজ্ঞেস করে, এ কে? আগে তো দেখিনি। মূর্তি বলে, উনি সাব ইন্সপেক্টর, চিলাপ্পা স্যারের কেস উনি তদন্ত করছে। সাকরাই মুথুর ছবি দেখিয়ে ত্রিবেন্দামকে জিজ্ঞেস করে, আপনি এই মেয়েকে চেনেন? আমি জানি আপনার আর চিলাপ্পা স্যারের মাঝে মেলায় নাচের গ্রুপ নিয়ে ঝামেলা চলছিল। ত্রিবেন্দাম রাগে চেয়ার ছুড়ে মেরে বলে, সাবধানে কথা বলবে। 2 বছর আগে যেদিন আমাদের ঝগড়া হয়েছিল সেদিন চিলাপ্পা আমার সাথে দেখা করতে ফার্ম হাউসে আসে। চিলাপ্পা বলে, কি রে, আজ তো হেরে গেলি। ত্রিবেন্দাম বলে, এইসব ছোটখাটো খেলায় জিতে কি হবে? আমি বড় কোনো গেমে জিততে চাই। দুজনে বেশ কিছুক্ষণ ড্রিঙ্কস করার পরে চিলাপ্পা বলে, আমি প্রতিবার পিটিশন করার সময় তোর থেকেই সাহস পাই। ত্রিবেন্দাম বলে, যাই বলিস না কেন, তোর কারণে আমার নাচ দেখা বন্ধ হয়ে গেল। চিলাপ্পা বলে, ওদের কি দরকার? তোর জন্য তো আমিই নাচতে পারি। ছোটবেলায় 2 বন্ধু নাচতে নাচতে নিজেদের সব রাগ নিমিষেই ভুলে যায়। গল্প চলে আসে বর্তমানে। ত্রিবেন্দাম সাকরাইকে বলে, চিলাপ্পা আমার একমাত্র বন্ধু ছিল, কিন্তু সে এখন আজীবনের জন্য ছেড়ে চলে গেল। অপরদিকে চিলাপ্পার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেখা যায় কোর্টের বাইরে একটা মেয়ে তার ইউনিফর্ম খুলে ওয়াশরুমে আসে। ওয়াশরুমে এসে ব্যাগ থেকে একটা চিঠি বের করে তাতে আগুন ধরিয়ে দেয়। মেলায় যখন পূজার প্রস্তুতি হচ্ছে তখন অপরদিকে শহরের বিভিন্ন জায়গায় একে একে 7টা মেয়ে পুলিশের কাছে আসে। মেয়েগুলোর নাম নাচি, মুপি, উলাগু, সান্ধানাম, গান্ধারী, বীরা আর সেনবাগাম। এই 7টা মেয়ে দাবি করে তারাই চিলাপ্পাকে খুন করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় এরা কেউই একে অপরকে চেনে না। আর 7 জনই আলাদা আলাদা থানায় গিয়ে চিলাপ্পাকে খুনের কথা স্বীকার করে। তার মানে মুথ্যকে মিলিয়ে চিলাপ্পাকে খুনের সাসপেক্ট এখন মোট 8 জন। প্রশ্ন হলো, আসল খুনটা কে করেছে? মুঠি থানায় এসে প্রচন্ড ভিড় দেখে বিরক্ত হয়ে একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে, ওই মেয়েটা কিছু খেয়েছে? কনস্টেবল জানায়, খাবার দিয়েছিলাম কিন্তু মানা করে দিয়েছে। মুঠি রেগে বলে, তাহলে অমর না খেয়েই থাক। এরপর সে পুরো থানায় ঘুরে নিজে যাওয়ার সময় বিরক্ত হয়ে বলে, এত লোক কেন? সবাইকে এখান থেকে বের করো। সামনে থেকে সে ড্রাইভারকে দেখে রেগে থাপ্পড় মেরে বলে, তুমি টিভি
ডিআইজির লোকদের কাছে টাকার জন্য এই খবরটা দিয়েছো তাই না? তোমার কারণে ডিআইজির কাছে আমার কথা শুনতে হয়েছে। এরপর যদি কখনো এমন কাজ করো তাহলে তোমার চামড়া উঠিয়ে নিব। ঠিক তখনই সেই কনস্টেবল বলে ডিআইজি স্যার এসেছে। মূর্তি রাগে গজগজ করতে করতে সেদিকে যায়। সাকরাই ডিআইজি কে বলে আমি অন্য থানা থেকে কল পেয়েছি, এই মেয়েটা ছাড়াও আরো 7 জন মেয়ে সারেন্ডার করেছে। ডিআইজি বলে 7 জন মেয়ে একই সময় 7টা আলাদা থানায় সারেন্ডার করেছে, এই বিষয়টা কেমন জানো না? সাকরাই বলে আমরা ক্রাইম সিন থেকে যে মেয়েটাকে পেয়েছিলাম সেও এখনো মুখ খোলেনি। একটা কেসের জন্য 8 জন সাসপেক্ট। ডিআইজি বলে যেহেতু ওদের বয়স কম তাই ওদের সাথে ভালোভাবে কথা বলবে, আর ওদের সারেন্ডার করার ব্যাপারটাও বাইরের কেউ যেন জানতে না পারে। মূর্তি সহ থানার সবাইকে মানা করে দিয়েছে। সাকরাই ঠিক আছে বলে ডিআইজি কে গাড়িতে উঠিয়ে দেয়। ডিআইজি যেতেই সাকরাই তা কনস্টেবলকে বলে যে মেয়েগুলো সারেন্ডার করেছে ওদের ফোনের বিস্তারিত বের করো, ওরা আদেও চিলাপ্পার সাথে কথা বলেছে কিনা জানতে হবে। মূর্তি বলে লোকাল পুলিশকে ইনফর্ম করে দিলেই ওরা সব ইনফরমেশন বের করে দিবে। শুরু থেকে শেষ পর্যন্ত ওদের জীবনের প্রতিটা কাহিনী আমাদেরকে জানতে হবে। সাকরাই কোনো কথা না বলি উপরে চলে আসে। মূর্তি বলে দেখো তোমাকে কেসে ইনচার্জ করেছে বলে তুমি একাই সব দায়িত্ব কাঁধে নিয়ে নিবে এমন উচিত না, তোমার কি সাহায্য লাগবে বলো। কথা বলতে বলতে তারা চেম্বারে আসে যেখানে আগে থেকেই একটা মেয়ে বসেছিল যে গতকালকে চিলাপ্পার খুনের কেসে সারেন্ডার হয়েছে। মেয়েটার সামনে ক্যামেরা অন করে মূর্তি আর সাকরাই সামনে বসে। সাকরাই তাকে ইশারায় বলতে বললে নাচি বলতে শুরু করে। অষ্টকালীর প্রথম দিন ছিল, রাত প্রায় 11:30টায় আমি চিলাপ্পার সাথে দেখা করার জন্য তার কটেজে যাই। ডোরবেল বাজাতেই সে দরজা খুলে দেয়। আমি ঘরের ভিতরে যেতেই চিলাপ্পা নিজে বসে আমাকে একটা চেয়ারে বসতে বলে। আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। টেবিলের উপরে একটা বন্দুক রাখা ছিল। কোনো কিছু না ভেবেই আমি বন্দুকটা হাতে নিয়ে তাকে গুলি করে দেই। পুরো ঘটনা শুনে সাকরাই জিজ্ঞেস করে তুমি চিলাপ্পাকে খুন করলে কেন? নাচি কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। সাকরাই জিজ্ঞেস করে চিলাপ্পাকে খুন করে তুমি ওই কটেজের বাইরে কিভাবে আসলে? মূর্তি আর সাকরাই মুপ্পি নামের আরেকটা মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সেও নাচির মতো একইভাবে খুনের বর্ণনা দেয়। এটা শুনে সাকরাই জিজ্ঞেস করে তোমার সাথে আর কে ছিল? মুপ্পি বলে আর কেউ ছিল না। তারা এবার উলাগু নামের আরেকটা মেয়ের জিজ্ঞাসাবাদ করতে চায়। উলাগু বলে চিলাপ্পার কটেজ বাদে চারপাশে অনেক অন্ধকার ছিল। এরপর আমি ঘরের ভেতরে যাই আর বাকি কথা শেষ করার আগেই সাকরাই বলে ভেতরে গেলে তোমাকে বসতে বললো, তুমি টেবিলে বন্দুক দেখে সেটা নিয়ে গুলি করে দিলে। উলাগু বলে একদম তাই। সাকরাই বলে তুমি এত রাতে ওই কটেজে কেন গিয়েছিলে? মূর্তি রেগে বলে তোমার চিলাপ্পার সাথে কি সম্পর্ক, তুমি কেন তাকে খুন করলে? কিন্তু উলাগু আর কিছুই বলে না। কিছুক্ষণ পর সাকরাই মূর্তিকে বলে ফোন রেকর্ড থেকে মেয়েগুলোর সাথে চিলাপ্পার কোনো কানেকশন পাওয়া গেছে? মূর্তি বলে তাহলে তো আগেই বলতাম, এই মেয়েগুলো আমাদেরকে বোকা বানাচ্ছে। সাকরাই আর মূর্তি গান্ধারী নামের আরেকটা মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সেও একই কাহিনী শোনায়। সাকরাই জিজ্ঞেস করে তোমার পরিবারে কে কে আছে? গান্ধারী বলে আমি সিঙ্গেল, আমার পরিবারকে এসবের মধ্যে আনতে চাই না। মূর্তি রেগে বলে এখানে কেউ তোমার মতামত জানতে চায়নি, তাই যা বলা হচ্ছে সেটুকুই বলো। গান্ধারী বলে আমি একজন ক্রিমিনাল লয়ার, আমি নিজে এসে স্বীকার করছি যে আমি চিলাপ্পাকে খুন করেছি। আমার বয়ান নিয়ে চুপচাপ আমাকে গ্রেফতার করো। সাকরাই আর মূর্তি বিয়া নামের আরেক মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে আসে যে তাদেরকে ঠিক একই কাহিনী শোনায়। মূর্তি জিজ্ঞেস করে তুমি কেন চিলাপ্পাকে খুন করলে? সাকরাই জিজ্ঞেস করে তুমি খুন করার পরে বন্দুকটা কোথায় রেখেছিলে? বীরা বলে ওখানেই ফেলে দিয়েছিলাম, রুমের মধ্যে কোথাও হয়তো পড়ে আছে। সাকরাই বলে কিন্তু বন্দুক তো ওখানে পাওয়া যায়নি, কটেজের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে তুমি বাইরে বের হলে কিভাবে? বীরা রেগে বলে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের, আমাকে এখন গ্রেফতার করুন। মূর্তি রেগে বীরাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সাকরাই কোনো মতে মূর্তিকে আটকায়। সাকরাই নামের আরেক মেয়েকে মুথ্থু ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তুমি এই মেয়েটাকে চেনো? সেনবাগাম বলে আমি এর আগে কখনোই এই মেয়েকে দেখিনি, আপনি আমাকে এক একটা মেয়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করছেন কেন? আমাকে আমার বয়ান দেখান, আমি সাইন করে দিব। সবার থেকে একই কথা শুনে মূর্তি সাকরাইকে বলে তোমার মতো ধৈর্য আমাদের কারণ নেই। সাকরাই কোনো উত্তর না দিয়ে সান্দা নামের আরেকটা মেয়ের কাছে জিজ্ঞাসাবাদ করতে আসে। সাকরাই জিজ্ঞেস করে তুমি সেদিন ওই রাতে কটেজে গিয়েছিলে, সেটা কিভাবে প্রমাণ করবে? সান্দানাম বলে চিলাপ্পা সেদিন একটা সবুজ রঙের কুর্তা আর সাদা ধুতি পরেছিল, ধুতিতে সবুজ রঙের বর্ডার ছিল আর তাতে মাটি লেগেছিল। মূর্তি বলে একদম ঠিক কথাই বলেছে। সাকরাই জিজ্ঞেস করে তুমি খুনটা কেন করলে? কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয় না। সাকরাই আর মূর্তি মুথুর সাথে দেখা করতে আসে। মুথুকে 7 জনের ছবি দেখানো হলে সে কোনো কথাই বলে না। সাকরাই কেসের ফাইল দেখছে, ঠিক তখনই মূর্তি বলে মেয়েগুলোর মধ্যে কোনো কানেকশন খুঁজে পেলে? সাকরাই জানায় কোনো কানেকশনই পাইনি, গত কয়েক মাসের কল রেকর্ড চেক করেছি, কিন্তু তাদের কারোর সাথে চিলাপ্পার কন্ট্যাক্ট থাকার কোনো প্রমাণ পাইনি। মূর্তি বলে যদি কোনো কানেকশন নাই থাকে তাহলে এরা একই গল্প সকলে মিলে কিভাবে বলছে? সাকরাই বলে ওদের ফোনেও কারো নাম্বার সেভ করা নেই। পাশ থেকে কনস্টেবল বলে আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করে জানতে পেরেছি ওরা সবাই সিঙ্গেল আর বেশ ভালো জায়গায় চাকরি করছে, এদের কারো পরিবারে কেউ নেই, এমনকি ওরা যেখানে কাজ করে সেখানে তাদের কোনো বন্ধুও নেই। সাকরাই এবার আরো চিন্তায় পড়ে যায়। তখনই গীতা এসে ছুটি চাইলে সাকরাই রেগে বলে থানার একমাত্র লেডি কনস্টেবল, সেখানে তুমি ছুটি চাচ্ছ?
মূর্তি রেগে বলে, তোমার জন্য কেসটা ব্যক্তিগত হতে পারে, কিন্তু আমাদের সবার পরিবার আছে, ভুলে যেও না তুমি আনঅফিসিয়াল ভাবে এই কেসটা তদন্ত করছো। সাকরাই রেগে সেখান থেকে চলে যায়। জেলখানায় নন্দিনী আর বিমলা মারিয়াম আর তার মেয়ে ইভানাকে নিয়ে সাওজার সাথে দেখা করতে আসে। সাওজা বলে এই মেয়েটা জেলখানাতেই জন্ম নিয়েছে, তাই না? মরিয়াম জানায় ওর বয়স এখন 5.5 বছর। সাওজা বলে 6 বছর হতেই ওকে এখান থেকে বের করে দিবে। কোনো আত্মীয় বা সরকারি আশ্রমের সাথে কথা বলেছো? মরিয়াম বলে, আমি জেল সুপারের সাথে কথা বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। ওকে কি কোনো সরকারি আশ্রমে রাখা যাবে? সাওজা বলে, 3-4 মাস পর আমি জেল থেকে বের হয়ে যাব, এরপর ওকে মানুষ করার দায়িত্ব আমার। ওকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দিব, তবে এরপর থেকে নিজেদের সমস্যা সমাধান করার জন্য নতুন কাউকে খুঁজে নিও। বিমলা আর নন্দিনী রান্নাঘরে আসলে বিমলা খাবার চেক করে দেখে লবণ কম হয়েছে, তাই সে খাবারে লবণ দিলে নন্দিনী জিজ্ঞেস করে, তোমার তো বিরিয়ানির দোকান ছিল। বিমলা বলে, আমার মতো গরিব থেকে কে বা খাবার কিনবে, তাই বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে খাবার ডেলিভারি করতাম। নন্দিনী বলে, তোমাদের সবার জীবনে বেঁচে থাকার একটা কারণ আছে, আমিও আমার বেঁচে থাকার কারণ খুঁজে বের করতে চাই। তখন একজন এসে খবর দেয় নন্দিনীকে ওয়ার্ডেন ডেকেছে। নন্দিনী ওয়ার্ডেনের কাছে যেতেই বলে, তুমি কি তোমার উকিলের ব্যাপারে কিছু জানো? নন্দিনী বলে, না। ওয়ার্ডেন জানায় অ্যাডভোকেট চিলাপ্পার খুন হয়েছে। এই কথা শুনে নন্দিনী কান্না করে দেয়। ওয়ার্ডেন বলে, বিচারক সাহেব নিজে তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চায়। বলে এসে ল্যাপটপে ভিডিও কল অন করতেই বিচারক বলে, আমি জানি এটা একটা ভিকটিমের জন্য কতটা খারাপ সংবাদ। যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের রায় দেওয়ার জন্য আমি হাইকোর্টে আপিল করেছি, কিন্তু কেস চলাকালীন উকিল মারা গেলে সাধারণত কেসটা আবার ট্রায়ালে চলে যায়, মানে বিচার কার্য আবার প্রথম থেকে শুরু হবে। তুমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে রেখো। নিজের খারাপ ভাগের কথা ভেবে চোখের পানি ফেলা ছাড়া নন্দিনীর আর কিছুই করার নেই। নদীর ধারে বসে সাকরাই মূর্তিকে বলে, এমন কি হতে পারে যে এই 8 জন মিলেই খুনটা করেছে? মূর্তি জানায়, তাহলে ওরা সারেন্ডার করলো কেন? সাকরাই বলে, হয়তো টিভিতে মধুর অ্যারেস্ট হওয়ার ব্যাপারটা দেখে সবাই মিলে ওকে বাঁচানোর প্ল্যান করেছে। মূর্তি বলে, কিন্তু ওদের সবাই এই কেসের সাথে জড়িত, সেটা কিভাবে প্রমাণ করব? সাকরাই বলে, কোনো না কোনো ভাবে তো এরা অবশ্যই একজন অপরজনের সাথে জড়িয়ে আছে। ওদের স্কুল লাইফের ব্যাপারে খোঁজ করলে হয়তো কিছু জানতে পারবো। তখনই গীতা মূর্তিকে কল করে জানায় মুথুকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত থানায় রাখতে পারবে। মূর্তি ফোন রেখে ব্যাপারটা সাকরাইকে জানালে সাকরাই বলে, তাহলে ওদেরকে কোথায় রাখবো? মূর্তি বলে, এখানে শুধু একটাই সাব জেল আছে যেখানে সব মহিলা সাসপেক্টদেরকে রাখা হয়, আর সেটা হলো সাটায়ুপ সাব জেল। নাম শুনেই সাকরাই মুচকি হাসে। সব নিয়ম কানুন মেনে মুথু সহ বাকি সব মেয়েদেরকে ভ্যানে করে সাব জেলে নিয়ে আসা হয়। নন্দিনী সাব জেলে নতুন এতগুলো মেয়েকে দেখে বেশ অবাক হয়। ঠিক তখনই একজন এসে নন্দিনীকে খবর দেয় নন্দিনীর সাথে একজন দেখা করতে এসেছে। নন্দিনী ভিজিটিং রুমে এসে দেখে সাকরাই এসেছে। নন্দিনী সাকরাইকে জিজ্ঞেস করে চিলাপ্পা স্যারের সাথে এসব হলো কিভাবে। এদিকে মেয়েগুলোকে একে একে জেলার অফিসে নিয়ে আসা হয়েছে। সবাই তাদের গয়না খুলে একটা বাক্সে রাখতে শুরু করে। সাকরাই নন্দিনীকে বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে চিলাপ্পা স্যার বেঁচে নেই। নন্দিনী জিজ্ঞেস করে, ওরা কেন খুন করলো? সাকরাই জানায়, আমি জানি না। নন্দিনী বলে, সবাই 22 থেকে 24 বছরের যুবতী মেয়ে, এদের দ্বারা এসব কিভাবে সম্ভব তাই তো বুঝতে পারছি না। সাকরাই বলে, এটা জানতেই তোমার সাহায্য চাই। ওরা সবাই একসাথে প্ল্যান বানিয়ে সারেন্ডার করেছে। সবাই স্টেটমেন্টে যা যা বলেছে সব একদম হুবহু এক, কিন্তু ওরা তোমাকে সেটাই বলতে পারবে যেটা ওরা পুলিশকে বলতে পারবে না। নন্দিনী বলে, এত কয়দি বাদে ওরা আমাকে কেন বলবে? সাকরাই বলে, আমি ওয়ার্ডেনকে বলে দিয়েছি ওদের যেন তোমার ব্লকেই রাখা হয়। ওদের সাথে আজকে থেকেই কথাবার্তা শুরু হলে হয়তো ওরা নিজেরাই এক সময় সব বলে দিবে। নন্দিনী বলে, ঠিক আছে, আমি সব সামলে নিব। সাকরাই পকেট থেকে দুটো মিষ্টি বের করে নন্দিনীর দিকে এগিয়ে দিয়ে বলে, হয়তো তোমার কেস রিট্রায়ালে চলে যাবে। নন্দিনী বলে, আমি জানি, তবে তোমার কাজ হয়ে যাবে। সাকরাই কোনো কথা না বলি সেখান থেকে চলে যায়। জেলে এই 8 জন অল্প বয়স্ক মেয়েদেরকে নিয়ে বেশ চর্চা চলছে। বিমলা বলে, এদের বয়স এত কম, জেলের নিয়ম কানুন বুঝতেও ওদের 2 থেকে 3 মাস সময় লেগে যাবে। খাবার নিতে গিয়ে ওদের নিয়ে উল্টা কথা শুরু হয়ে যায়। সিনবাকাম খাবার খেতে টেবিলে বসে চাইলেই একজন কয়েদি বেশ রেগে যায়। নন্দিনী বলে, ওরা নতুন, তাই ওদেরকে জায়গা দিন। নন্দিনী বিমলাকে বলে, ওরা একসাথে আসলেও কেউ কার সাথে কোনো কথাই বলছে না। বিমলা বলে, এমনও হতে পারে এরা একজন অপরজনকে চেনেই না। মর্গ থেকে বেরিয়ে সাকরাই সুন্দরকে কল করে জানায়, কাল চিলাপ্পার লাশ পরিবারের কাছে দেওয়া হবে, এরপর তোমরা অন্তিম সংস্কার ব্যবস্থা করতে পারো। সুন্দর ঠিক আছে বলে ফোনটা রেখে দেয়। সাকরাই মূর্তির কাছে এসে বলে, পোস্টমর্টম রিপোর্ট আসতে আসতে আরো 2 দিন সময় লাগবে। মূর্তি বলে, তুমি মেয়েগুলোকে সাব জেলে কেন পাঠালে? সাকরাই হাসলেও কোনো উত্তর দেয় না। মূর্তি বলে, 12 বছর 8 মাস 16 দিন লেগেছে আমার মাথা থেকে এই ডিউটির ভূত নামাতে। পানিশমেন্ট ডিউটি হিসাবে মিনিস্টার আমাকে দিয়ে বাসার সব কাজ করিয়েছে। সাকরাই বলে, কিন্তু এই পানিশমেন্ট কেন পেয়েছিলে? মূর্তি বলে, একটা বড় নামি দামি লোকের বাসায় ডাকাতি হয়েছিল। ইন্সপেক্টর ওই বাড়ির ড্রাইভার আর কাজের লোকের নামে চার্জশিট ফাইল করতে বলে, কিন্তু পরে আমি আসল অপরাধীকে খুঁজে বের করি। সে আসলে মন্ত্রীর দূর সম্পর্কে ভাই ছিল, তাই আমাকেই সাজা ভুগতে হয়েছে। তার থেকেও মজার ব্যাপার হলো মিনিস্টার নিজেই ওই চুরিটা করিয়েছিল। সাকরাই বলে, নিজের কাজ সততার সাথে করার কারণেই আপনাকে সাজা ভুগতে হয়েছে। মূর্তি জানায়, আমি এক সময় তোমার মতোই ছিলাম, তোমাকেও যেন ওরা আমার মতো বানিয়ে না দেয়। রাতে নন্দিনীর ব্লকে বীরা
আর সেনবাগামকে পাঠানো হয়। তারা এসে যে যার মতো জায়গা করে নেয়। নন্দিনী জেলা সুপারকে বলে কাল আমাকে একটা কল করতে হবে। এদিকে সে আবার বিমলার কাছে এসে বলে কাল চিলাপ্পা স্যারের স্ত্রীর সাথে চিলাপ্পা স্যারের অন্তিম সংস্কার ব্যাপারে কথা বলতে হবে। বীরা হুট করে জিজ্ঞেস করে তুমি ওনাকে কিভাবে চেনো? নন্দিনী বলে চিলাপ্পা আমার উকিল ছিল। কিন্তু তুমি কিভাবে চেনো? বীরা কোনো কথা না বলেই শুয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ আলোর জ্বলতে নিতে শুরু করলে সেনবাগাম ভয়ে কাঁপতে থাকে। একসময় তার মুখ দিয়ে ফেনা বের হলে নন্দিনী দ্রুত তার কাছে এসে সবাইকে জাগায়। সে সেনবাগামের কাছে এসে মুখে কাপড় চেপে দেয় যেন তার দাঁতে দাঁত না লেগে যায়। 3 জন কনস্টেবল এসে সেনবাগামকে সেখান থেকে নিয়ে যায়। সাকরাই আনকারার শোভাযাত্রার মাঝে ড্রাইভার ধামুকে খুঁজছে। অনেক খোঁজাখুঁজির পর ধামুকে পেয়ে সাকরাই বলে চিলাপ্পার শেষকৃত্য সম্পন্ন করতে হবে, কিন্তু সুন্দরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে তার মা অপেক্ষা করছে। ধামু বলে আমি হয়তো জানি সুন্দর স্যার কোথায় আছে। ধামু গাইতে বসে বলে এই উৎসবের আসল উদ্দেশ্য হলো 10ম দিনে সবাই অসুর বধের পর সাগরে ডুব দেয়। এতে তাদের মধ্যে থাকা সব রাগ, কষ্ট, অহংকার দূর হয়ে যায়। এরপর তারা নতুন জীবন শুরু করে। কথা বলতে বলতেই তারা নদীর ধারে এক পুরনো বাসায় আসে। সুন্দর সেখানে মাতাল হয়ে পড়ে আছে। সাকরাই তার মুখে পানি ছিটা মারতেই সুন্দর চোখ খুলে তাকায়। সুন্দর কান্না করতে করতে বলে বাবার লাশ আসার পর বুঝতে পারলাম আমি তার সাথে বহুদিন ঠিক করে কথাই বলিনি, আর কোনোদিন কথা বলতেও পারবো না। সাকরাই সুন্দরকে সান্ত্বনা দেয়। কোন রকমে বুঝিয়ে তাকে নিয়ে চিলাপ্পার শেষকৃত্য সম্পন্ন করতে গঙ্গা ঘাটে আসে। সকালে জেলখানার সবাই যার যার জামা কাপড় ধুচ্ছিল, কেউ বা লাইনে দাঁড়িয়ে আছে। নন্দিনী আর চোখে সেই মেয়েগুলোর উপরে নজর রাখছে। কেউ কারোর সাথে কোনো কথাই বলছে না। তখনই নাচি ওয়াশরুমে গেলে একজন জোরে জোরে দরজায় ধাক্কাতে থাকে। এটা দেখে নন্দিনী দ্রুত তাকে সাহায্য করতে এগিয়ে আসে। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেলে পরিস্থিতি বেগতিক দেখে ওয়ার্ডেন সেখানে চলে আসে। নাচি নন্দিনীকে বলে ছোট থেকেই হোস্টেলে বড় হয়েছি, তাই এসব আমার জন্য নতুন না, তুমি এসবের মধ্যে জড়িও না। নন্দিনী বুঝতে পারে সে একটু হলেও নাচির বিশ্বাস জিততে পেরেছে। ফোনে সাকরাই, ভীরা, মুপ্পি, সান্ধ্যা নামের কিছু ভিডিও দেখছিল। কেউ নাচছে, কেউ বাস্কেটবল খেলছে, তো কেউ ফানি ভিডিও বানাচ্ছে। সাকরাই নাজিরের কাছে সব ভিডিও লিঙ্ক চেয়ে বলে আমাদের এই মেয়েগুলোকে তাদের সোশ্যাল মিডিয়া দিয়ে চিনতে হবে। এদের মধ্যে কেউ এক জায়গা থেকে আসেনি। উলাগু, ভীরা আর সান্ধ্যা নামের বয়ফ্রেন্ড আছে, তবে তারাও এদের ব্যাপারে তেমন কিছু জানে না। এদের মধ্যে কোনো কিছুরই মিল নেই। তখনই গীতা মূর্তিকে এই 7 জনের সেদিন রাতের ফোনের লোকেশনের বিস্তারিত দেখায়। ফোনের ডিটেলস দেখে মূর্তি সাকরাইকে বলে 4 জন সেদিন রাতে নিজেদের বাসায় ছিল, বাকি 3 জন মার্ডার লোকেশন থেকে কিছুটা দূরেই ছিল। গীতা বলে তার মানে ওরা সেদিন রাতে কটেজে যায়নি। সাকরাই বলে 3 জন ফোন বন্ধ করে রেখেছিল, বাকিরা হয়তো নিজেদের লোকেশন ট্র্যাক হওয়ার ভয় ফোন হোমটাউনে রেখে এসেছে। আর মুথ্যকে তো আমরা ক্রাইম স্পটেই দেখেছি। তখনই নাজির বলে আমি আরো ভিডিও খুঁজে পেয়েছি। সবার ভিডিও দেখার সময় থানায় বেশ কয়েকজন উকিল আসে। সাকরাই মূর্তিকে বলে এরা চিলাপ্পা স্যারের জুনিয়র লয়ার, আমি এদেরকে ডেকেছি। মূর্তি বলে আপনারা নিশ্চয়ই চালাপ্পার কটেজের খুনের ব্যাপারে কম বেশি জানেন। একজন বলে ওই কটেজেই তার প্রাইভেট অফিস ছিল, আমরা তো শুধু ডিস্ট্রিক্ট কোর্ট অফিসে গিয়ে রিপোর্ট করতাম। সাকরাই জিজ্ঞেস করে সে কি এমন কোন পাবলিক কেস নিয়েছিল যেখানে বড় ধরনের কোনো ক্ষতি হতে পারত। একজন বলে চালাপ্পা 10 বছর ধরে একটা কেসে তদন্ত করছিল, যেটা বাইরের মানুষ জানতে পারলে হয়তো কেসটা বন্ধ হয়ে যেত। আরেকজন বলে ওই কেসের বিস্তারিত তার ল্যাপটপে আছে। নাজির বলে কিন্তু আমরা কটেজ থেকে কোনো ল্যাপটপ পাইনি। সাকরাই বলে ঠিক আছে আমরা বাসায় খুঁজে দেখব। একজন বলে সে আজ পর্যন্ত কোনো কেস হারেনি, কিন্তু প্রিয়ামবাথার সিফোর্ড কেস। বাকিটা শেষ করার আগেই সাকরাই বলে দরকার হলে আপনাদেরকে আবার ডাকবো। মূর্তির ব্যাপারটা কেমন যেন খটকা লাগে। সাকরাই ফোনে গান্ধারী ভিডিও দেখছে। তখনই মূর্তি তার কাছে এসে বলে এই কেসের জন্য আমরা তোমাকে ইনফরমেশন এনে দিচ্ছি, তুমি তোমার প্ল্যান শেয়ার করবে না? এটা ঠিক যে আমার সাথে চালাপ্পার ঝামেলা ছিল, কিন্তু আমিও তাকে সম্মান করতাম। গল্প চলে আসে প্রায় 1 বছর আগে। চালাপ্পা তার অ্যাসিস্ট্যান্টকে বলে প্রিয়ামবাথার অ্যাকাউন্ট থেকে মূর্তির অ্যাকাউন্টে যে টাকা গেছে তার বিস্তারিত বের করো। বলেই তার কাজে যেতে গেলে মূর্তি পতাকে অনুরোধ করে বলে আমার উপরে দুর্নীতির কেস লাগানোর আগে একবার আমার কথা শুনুন। একদিন প্রিয়ামবাথা ম্যাডাম আমাকে তার স্কুলে ডেকে বলে তার এখানে ফ্রিতে পড়াশোনা করে আমার ছেলেও আইপিএস অফিসার হতে পারবে। তার বদলে সে আমার থেকে ছোট একটা সাহায্য চায়। সে তার স্কুলের পাশের জমিটা আমার নামে কিনতে চায়, যেন সে তার স্কুলকে আরো বড় করতে পারে। আমি ওই জমি ফেরত দিয়ে দিব আর নিজের ছেলেকে অন্য স্কুলে ট্রান্সফার করিয়ে দিব। চালাপ্পা বলে আমি জানি তুমি এটা থেকে 1 টাকাও কামাওনি, কিন্তু সিফোর্ড একজন অফিসারকে একটা জমি দিয়েছে। এটা কোর্টে পেশ করলে আমার কেসটা আরো সহজ হয়ে যাবে। আমি আরো 10 বছর আগে ওকে জেলে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি এই সুযোগ হাতছাড়া করব না। মূর্তি বলে আপনি নিজে জেতার জন্য আমাকে কেন বলে দিচ্ছেন? চালাপ্পা জানায় ভালো খাবারের জন্য কাউকে না কাউকে তো বলে দিতেই হবে। বলেই চালাপ্পা সেখান থেকে চলে যায়। সাকরাই আর মূর্তি প্রিয়ামবাথার স্কুলে এসে ভেতরে যেতেই প্রিয়ামবাথা মূর্তিকে বলে আপনার ছেলে অনেক ভালো স্টুডেন্ট। মূর্তি সাকরাইকে তার সাথে পরিচয় করিয়ে
দিলে প্রিয়াম্বাথা হেসে বলে, এত হাই প্রোফাইল কেসের লিড ইনভেস্টিগেটর এত জুনিয়র? সাকরাই টিটকারি হাসি দিয়ে ফোন থেকে সেই 7 জন মেয়ের ছবি দেখিয়ে বলে, এদের মধ্যে কেউ কি আপনার স্কুলের স্টুডেন্ট ছিল? প্রিয়াম্বাথা হেসে বলে, সত্যি আপনার মনে হয় এমন মেয়েরা আমার স্কুলে পড়তো? সাকরাই বলে, চালাপ্পার সাথে আপনার 10 বছরের বেশি সময় ধরে এই স্কুল নিয়ে শত্রুতা চলছে। তাকে খুন করার জন্য এই কারণটাই তো যথেষ্ট। আর চালাপ্পাকে শেষ কলটা কিন্তু আপনিই করেছিলেন। প্রিয়াম্বাথা বলে, এতে কিছুই প্রমাণ হয় না। তার কথা ছিল এখানকার লোকদেরকে আমাদের 50% দিতে হবে। এতে আমি কোনো কিছু ভুল করছি না। আমি তার নামে মানহানি মামলা করেছি, সেটা জানাতেই ফোন করেছিলাম। সাকরাই আর মূর্তি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। মূর্তি বলে, আমার এখন এটা ভেবে ভালো লাগছে যে আমি এই কেসে তদন্ত অফিসার না। আমার উচিত হয়নি এই মহিলার কথা শুনে আমার ছেলেকে স্কুলে ভর্তি করানো। সাকরাই কারণ জিজ্ঞেস করলে মূর্তি বলে, আমার ছেলে এত বড় লোকের ছেলে মেয়েদের সাথে থেকে আমার সাথে কথা বলতেও লজ্জা পায়। ঠিক তখনই সাকরাইয়ের কাছে মালতির কল আসে। ফোনের ওপাশ থেকে কিছু একটা শুনে বলে, আমি এখনই আসছি। জেলে মুপ্পি এখন বেশ সুস্থ। নন্দিনী মুপ্পির সাথে দেখা করতে আসে। নন্দিনী বলে, আমি ওয়ার্ডেনের সাথে কথা বলেছি, তুমি কোনো হাসপাতালে গিয়ে একবার চেক আপ করে আসো। মুপ্পি বলে, তার দরকার নেই, এটা আমার বেশ আগে থেকেই হয়। আমি অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। এটা 10 বছর আগে শুরু হয়, যখন আমি অগ্নি মুভির ক্লাইম্যাক্সের সিন দেখছিলাম। নন্দিনী বলে, ওই মুভিতে তো বাবার একটা সিন আছে, তুমি কি তোমার বাবার খুব ক্লোজ? মুপ্পি অস্থির হয়ে বলে, ওখানে লাইট অন অফ এর একটা সিন আছে, ওটা দেখেই আমার এমন সমস্যা শুরু হয়। নন্দিনী বলে, তাহলে রুমের লাইটটা চেঞ্জ করে তুমি ঠিক হয়ে যাবে, তাই না? মুপ্পি বলে, হ্যাঁ, আমি আমার হোস্টেলের ওয়ার্ডেনকে জানাতেই সে আমার মুভি দেখাই বন্ধ করে দিয়েছিল। সেখান থেকে বেরিয়ে নন্দিনী সারোজার সাথে দেখা করতে আসে। সারোজা বলে, আমি আগে ব্যবসা করতাম, তাই জেলে থাকলেও আমি থেমে থাকবো না। নন্দিনী বলে, আপনার আসলেই তুলনা হয় না, আমার একটা সাহায্যের দরকার, আমাদের সেলের টিউবলাইটটাকে একটু বদলাতে পারবেন? সারোজা বলে, কাজ হয়ে যাবে। শুনলাম বৃন্দা নাকি নতুন ওই মেয়েটার সাথে ঝগড়া করেছে, সে কি এখন ঠিক আছে? নন্দিনী বলে, হ্যাঁ, মেয়েটা অনেক সাহসী। বিমলা রান্নাঘরে কাজ করছে, তখন নন্দিনী তাকে একটু সাইডে ডাকে। নন্দিনী বিমলাকে বলে, আজ তুমি কি আমার কাজগুলো করে দিবে? আমার জরুরি কাজ আছে। বিমলা হেসে বলে, ওই পুলিশ তোমাকে যাই বলে তুমি তাই করো? নন্দিনী কিছু না বলেই চলে যায়। নন্দিনী সান্ধানামের কাছে এসে দেখে সে ডিটেকটিভ বই পড়ছে। নন্দিনী বলে, তোমার পছন্দ ভালো। সান্ধানাম বলে, জেলে এইসব বই কে রাখে? এটা তো অপরাধীরা আরো ভালো করে অপরাধ করার সুযোগ পাবে বলেই সে সেখান থেকে চলে যায়। নন্দিনী এবার গান্ধারীর কাছে এসে দেখে সে আগাছা পরিষ্কার করছে। নন্দিনী আসলে গান্ধারী জিজ্ঞেস করে, এখানে সাপ্লাই পাওয়া যাবে? নন্দিনী বলে, এখানে একজন আছে, তার নাম সুপার মার্কেট, তাকে বললেই সব এনে দেয়, তোমার কি লাগবে? গান্ধারী বলে, ড্রিঙ্কস লাগবে, ড্রিঙ্কস না করলে রাতে আমার ঘুম আসে না। নন্দিনী এমন কথা শুনে হাসে। বিয়ার কাছে এসে দেখে সে ওয়াশরুম পরিষ্কার করছে। নন্দিনী বলে, কাল যে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছিল সে কি এখন ঠিক আছে? তুমি সব থেকে কঠিন কাজটা পেয়েছো, আমি কি তোমাকে সাহায্য করব? বীরা বলে, ছোট থেকেই হোস্টেলে আমি এসব কাজই করেছি, আমার কারো সাহায্য চাই না বলেই সে তার কাজে মন দেয়। সুন্দর মালতী আর সাকরাইকে নিয়ে অস্থি বিসর্জন দিতে এসেছে। ধামকে না দেখে সুন্দর জিজ্ঞেস করে, তুমি ওকে ডাকুনি কেন? মালতী বলে, তুমি বলেছিলে তুমি একাই গাড়ি ড্রাইভ করবে। সুন্দর রেগে বলে, ও কি এই পরিবারের অংশ না? বলেই সে রেগে পানির দিকে এগিয়ে যায়। মালতী সাকরাইকে বলে, সুন্দরের রাগ করার অনেক কারণ আছে। ধামু 14 বছর বয়স থেকে ওই নাট্য দলে কাজ করে। 15 বছর শেষ হলেই সে রাজা হওয়ার অধিকার পেত, কিন্তু গতকাল সে কোনো কথা না ভেবেই চিলাপ্পার শেষকৃত্যে এসেছিল, তাই ওর 14 বছরের তপস্যা বৃথা হয়ে গেল। সুন্দর নদীতে অস্থি ভাসিয়ে দেয়। সাকরাই এক মুহূর্ত দেরি না করে ওয়াকিটকি দিয়ে খোঁজ করলে জানতে পারে ধামুকে শেষবার নদীর ধারে ব্রিজের নিচে দেখা গেছে। সাকরাইয়ের বেশ সন্দেহ হয়, সে সাথে সাথেই ব্রিজের নিচে আসে। সেখানে ধামুকে শেষবার দেখা গিয়েছিল। সাকরাই দেখে ধামু সেখানে পানিতে ডুব দিচ্ছে, তার শরীরের সব রং ধুয়ে ফেলছে। সাকরাইয়ের মনে পড়ে ধামু বলেছিল এই পোশাক পরে নদীতে ডুব দিলে নাকি সব পাপ ধুয়ে যায়। সাকরাই জিজ্ঞেস করে, এখন তুমি নিজের কোন পাপটা ধুচ্ছ? ধামু বলে, আমি তো রাজার বেশ নিব, তাই শরীর পরিষ্কার করতে এসেছিলাম। সাকরাই বলে, তুমি তো ওই সুতো খুলে ফেলেছ, এখন তুমি কোনো অভিনয় করতে পারবে না, তবে তুমি তাবিজটা কেন খুলেছিলে? এই বলেই মুথুর ছবি দেখিয়ে বলে, একে চেনো? ধামু বলে, না। সাকরাই বলে, আমাকে সব সত্যিটা বলো, সেদিন রাতে তুমি কোথায় ছিলে? সাইয়ের উপরে তোমার রাগ ছিল তাই না? ধামু আর কোনো কথা না বলেই ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। সাকরাইও তার পিছু নেয়। ধামু একটি স্পিড বোর্ডে করে পালাতে থাকলে সাকরাই কৌশলে সেই নৌকায় উঠে বলে, আমাকে সব সত্যি বলে দাও, না হলে তোমার প্রতি আমার সন্দেহ কিন্তু বাড়তেই থাকবে। ধামু উল্টা তাকে নৌকা থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। সাকরাই কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে উঠতেই তার কাছে নন্দিনীর কল আসে। কল রিসিভ করতে নন্দিনী জানায়, আমার মনে হয় এই মেয়েগুলো স্কুল বা কলেজের সময় কোনো না কোনো হোস্টেলে ছিল, আর সেখান থেকেই এরা একজন আরেকজনের সাথে যুক্ত। সাকরাই বলে, ঠিক আছে, আমি খোঁজ নিব। সাকরাই থানায় এসে ফ্রেশ হয়ে নাজিরকে বলে, চালাপ্পা স্যারের ড্রাইভার ধামুর নামে রেড অ্যালার্ট জারি করে দাও, যে করেই হোক তাকে খুঁজে বের করতে হবে। এদিকে বাকিরা মিলে মেয়েগুলো স্কুলের বিস্তারিত খুঁজে বের করছে। সব ইনফরমেশন দেখে সাকরাই বলে, এদের স্কুলের
অ্যাডমিশন সেপ্টেম্বরে হয়েছে, কিন্তু অ্যাডমিশন সাধারণত জুন মাসে হয়। গীতা বলে সবাই 2013-তে অ্যাডমিশন নিয়েছিল, এমনকি অ্যাডমিশন নেওয়ার সময় ওদের কাছে কোনো ডকুমেন্ট ছিল না যেটা দিয়ে ওদের পরিচয় শনাক্ত করা যায়। সাকরাই বলে 2013 সাল মানে তখন ওদের বয়স 12 থেকে 15 বছর ছিল। তাহলে ওদের বেতন কে দিত? মূর্তি এসে বলে ওদের বেতন আপলাইড সোসাইটি ফাউন্ডেশন নামের একটা ট্রাস্ট থেকে দেওয়া হতো। ডিআইজি স্যার এই একই ট্রাস্টের একটা অনুষ্ঠানে এসেছে যেখানে বিনামূল্যে স্টুডেন্টদেরকে বই বিতরণ করা হবে। প্রিয়াম্বাথাই এই ট্রাস্টের মালিক। দূর থেকে মূর্তি আর সাকরাই এসব দেখছে। সাকরাই উপায় না পেয়ে প্রিয়াম্বাথার সাথে আলাদা দেখা করতে আসে। তার পথ আটকে বলে, আমি যখন বলেছিলাম আপনি এই মেয়েগুলোকে চেনেন কিনা তখন আপনি মানা করে দিয়েছিলেন। আমার কাছে প্রমাণ আছে যে এই মেয়েগুলোর বেতন সব আপনার ট্রাস্ট থেকেই দেওয়া হতো। প্রিয়াম্বাথা বলে, তোমার সত্যিই মনে হয় আমি মেয়েগুলোকে বলেছি চালাপ্পাকে গিয়ে খুন করো? সাকরাই বলে, আমি জানি না আপনি কি করেছেন, কিন্তু আমিও হার মানব না। প্রিয়াম্বাথা বলে, তোমার কি সত্যিই মনে হয় ওই মানুষটা এতটা ভালো? তাহলে ওই 8 জন মেয়ে কেন সারেন্ডার করলো? 10 বছর হয়ে গেছে, কিন্তু আমি সেই দিনটার কথা কখনোই ভুলতে পারবো না। গল্প চলে আসে 10 বছর আগে। প্রিয়াম্বাথা আয়নার সামনে বসে আছে। তখনই পেছনে কাউকে দেখে সে বেশ ভয় পেয়ে যায়। চমকে তাকিয়ে দেখে চালাপ্পা দাঁড়িয়ে আছে। চালাপ্পা বলে, আমি জানি তোমার স্কুলের ওই ছেলেটা কিভাবে মারা গেছে। প্রিয়াম্বাথা বলে, অতিরিক্ত ড্রিঙ্কস করে সে মারা গেছে, এমনকি তার বাবা মাকেও সত্যি কথা জানিয়ে দেওয়া হয়েছে। আমি হোস্টেলের সিকিউরিটি বাড়িয়ে দিয়েছি। চালাপ্পা রিপোর্ট দেখিয়ে বলে, আমার কাছে অরিজিনাল টপস রিপোর্ট আছে। ওই ছেলেটা স্কুলের নাস্তা খেয়ে ফুড পয়জনিং এ মারা গেছে। বাকিরা বেঁচে গেছে কারণ ওই দিন স্পোর্টস ডে ছিল। মাত্র 2 বছর হয়েছে তুমি এই স্কুলটা শুরু করেছো। একা মেয়ে হয়েও তুমি যে এতদূর এসেছো এটাই অনেক বড় ব্যাপার। স্কুল চালু করার 2 বছর পার হয়ে গেছে, আজও বুঝতে পারোনি স্কুল কিভাবে চালাতে হয়। প্রিয়াম্বাথা বলে, আপনি কি চান সেটা বলেন, কত টাকা লাগবে আপনার? চালাপ্পা হেসে বলে, আমার সাথে চলো। বাইরে এসে চালাপ্পা গাড়ির দরজা খুলে দিলে প্রিয়াম্বাথা গাড়ির সামনে এসে দেখে তার ভিতরে 8টা মেয়ে ঘুমিয়ে আছে। চালাপ্পা বলে, এই মেয়েগুলোকে আমার কাছে রাখতে পারবো না, ওদেরকে গায়েব করতে হবে। প্রিয়াম্বাথা ঘাবড়ে বলে, গায়েব করতে হবে মানে? তুমি কি ওদেরকে মারার কথা বলছো? চালাপ্পা বলে, তুমি যদি তোমার স্কুল বাঁচাতে চাও তাহলে এই মেয়েগুলোকে আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রাখতে হবে। কেউ যেন কোনোদিন জানতে না পারে ওরা কোথায় আছে, আর কেউ যেন কোনোদিন জানতে না পারে এই মেয়েগুলোর সাথে আমার কোনো সম্পর্ক আছে। গল্প চলে আসে বর্তমানে। সব শুনে সাকরাইয়ের চোখে পানি চলে আসে। প্রিয়াম্বাথা বলে, এরপর থেকেই চালাপ্পা আমার নামে কেস ফাইল করতে থাকে যেন আমি তাকে দেখে ভয় পাই। সাকরাই জিজ্ঞেস করে, আমি কিভাবে আপনার কথা বিশ্বাস করব? প্রিয়াম্বাথা বলে, আমি জানি তুমি এটা বিশ্বাস করবে না, কারণ সে সবার সামনে একজন সৎ উকিলের পরিচয় নিয়ে থাকতো। আমি তোমাকে সবটা এজন্যই বলছি কারণ সে মারা গেছে, আর ওই দিনের কথার কোনো প্রমাণ আমার কাছে নেই। আমি সব বয়ান দিতে রাজি আছি। মেয়েগুলো এখন ভালো আছে এটা জেনেই আমি খুশি। সাকরাই অসুর বধের সময় মেলার মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে, যেন সে কিছু একটা খুঁজছে। এদিকে নন্দিনী দেখে সেই মেয়েগুলো কোথায় যেন হঠাৎ করে গায়েব হয়ে গেছে। নন্দিনী তাদের পিছু করতে করতে জেলের একটা রেস্ট্রিক্টেড জায়গায় আসতে দেখে মেয়েগুলো একটা ভাঙা বাসার মধ্যে বসে আছে। সবাই সবার কাঁধে হাত দিয়ে কেমন অদ্ভুত ভাবে গোল হয়ে বসে আছে। 8 জন এমন ভাবে বসে আছে যেন তারা বিশেষ কোনো পূজা করছে। হঠাৎ নীরবতা ভেঙে সবাই চিৎকার করে কাঁদতে শুরু করে। তাদের কান্না শুনে মনে হচ্ছে কোনো একটা চাপা কষ্ট তাদের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। নন্দিনীকে তার উকিল এসে বলে, বিচারক বলেছিল তোমার কাছে রিট্রায়াল হবে, সেজন্য চালাপ্পা স্যারের টিম থেকে সিনিয়র অ্যাডভোকেট বিজয়ের কথা বলতে এসেছে। বিজয় বলে, আমি আপনার কেস স্টাডি করেছি, আমার কিছু প্রশ্ন আছে। আপনি কি কল করে আপনার চাচা গুনাকে ডেকেছিলেন? নন্দিনী বলে, হ্যাঁ আমি ডেকেছিলাম। বিজয় জিজ্ঞেস করে, কেন? আর কেনই বা সাকরাইয়ের বাসা থেকে বন্দুক নিয়েছিলেন? নন্দিনী ঢোক গিলে বলে, আমি জানি না। বিজয় জিজ্ঞেস করে, আপনি কি আপনার সুরক্ষার জন্য নিয়েছিলেন? নন্দিনী আর কিছুই যেন ভাবতে পারে না, হঠাৎ চিৎকার করে বলে, আমি চাচাকে খুন করার জন্যই বন্দুক নিয়ে গিয়েছিলাম বলেই উল্টা হাঁটা দেয়। বিজয় ডাকতে ডাকতে বলে, আমার সাথে কথা বলেন, না হলে আপনার সাহায্য করতে পারবো না। কিন্তু নন্দিনী তার মতো হেঁটেই চলে যায়, আর মনে মনে সেই অভিশপ্ত দিনের কথাই ভাবতে থাকে। সমুদ্রের পাড়ে বসে সাকরাই চালাপ্পার সাথে কাটানো ছোটবেলার কথাগুলো মনে করছে। ফার্নান্ডেজ সাকরাইকে বলে, ওই মেয়েগুলা চালাপ্পাকে খুন করেছে, কারণ চালাপ্পা তাদের ছোটবেলায় তাদের সাথে অন্যায় করেছিল। প্রিয়াম্বাদা কি ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষী দিতে রাজি হয়ে গেছে? সাকরাই বলে, হ্যাঁ। ফার্নান্ডেজ জিজ্ঞেস করে, এই কথা মালতী ম্যাডাম আর সুন্দরকে জানিয়েছো? সাকরাই বলে, না। ফার্নান্ডেজ বলে, ঠিক আছে, বুঝতে পারছি তোমার মনের উপর দিয়ে কি যাচ্ছে, এখন কি করবে? সাকরাই বলে, নিজের ইমোশনটা এক পাশে রেখে পুলিশের মতো চিন্তা করতে হবে। অন্যান্য কেসের মতো আমাদের এই কেসেও সত্যকে সামনে আনতে হবে। ওই মেয়েগুলোকে জেল থেকে বের করতে হবে। মুথুকে সেদিন চালাপ্পাকে আগে খুন করেছিল। ফার্নান্ডেজ বলে, একই খুনের কথা সবাই স্বীকার করেছে। সাকরাই আর ফার্নান্ডেজ চালাপ্পার বাসায় তদন্ত করতে আসে। সাকরাই বাইরে ধুলাবালিতে জড়ানো
দাঁড়ানো মিনি একটা ভ্যান দেখতে পায়। বাসার ভিতরে এসে ভাবে মুথ্থু কি সেদিন আগেই চলে এসেছিল নাকি চালাপ্পা দরজা খুলে দিয়েছিল। সামনের দিকে এগোতে এগোতে একটা আলমারি দেখতে পায়। পেছনের বারান্দায় গেলে দেখে সেই সোজাসুজি একটা দোলনা। সাকরাইয়ের কেমন যেন সন্দেহ হয়। দেওয়াল মেপে কিছু একটা অনুমান করে দৌড়ে গাড়ি থেকে ফিতা নিয়ে এসে মাপতে শুরু করে। বাইরে থেকে 8 ফুট আর আলমারির ভিতরে মাত্র 2.5 ফুট, বাকি 5 ফুট গেল কোথায়? এটা ভেবেই ফার্নান্ডেজকে টর্চ আনতে বলে। সাকরাই আলমারি টোকা দিয়ে অপর পাশ থেকে ফাঁপা শব্দ পায়। ধাক্কা দিতেই দেখে এটা খুলে গেছে, নিচে একটা সিঁড়ি চলে গেছে। দুজনে নিচে এসে দেখে সেখানে একটা সুড়ঙ্গের মতো। সাকরাই খেয়াল করে একটা ল্যাপটপ পুরনো হয়েছে। ভালো করে দেখে বলে তাহলে চালাপ্পার অ্যাসিস্ট্যান্ট এই ল্যাপটপের কথাই বলছিল। আরো সামনের দিকে এগোতে এগোতে সমুদ্রের তীরে এসে পৌঁছায়। সাকরাই বলে এই পথ দিয়েই মুথ্থু ভেতরে গিয়েছিল। সাকরাই এক লাইব্রেরিয়ানের কাছে এসে বলে যার যার কাছে এই শহর সম্পর্কে জিজ্ঞেস করেছি সবাই আপনার কথাই বলেছে। লাইব্রেরিয়ান বলে ব্রিটিশরা আসারও অনেক আগে, প্রায় 1700 সালের দিকে ডাচরা এগুলো হাতিয়ে নেয়। ম্যাপ দেখিয়ে বলে তখন এখানে আর্মিদের ব্যারিকেড থাকতো। সমুদ্রের কিনারা ঘেঁষে যাওয়ার রাস্তা আর্মিদের বর্ডার হিসেবে ছিল। 20 বছর আগে এখানে আর্মি অফিসারদের কোয়ার্টার ছিল। চালাপ্পাই বাংলো ডেভেলপ করে কটেজ বানায়। পুরনো কনস্ট্রাকশনে এমন সুড়ঙ্গ থাকাটা স্বাভাবিক। এটাকে বাটলার টানেল বলে। আরতে এক মহিলা তার ছেলেকে নিয়ে এসে ফার্নান্ডেজকে বলে তার স্বামীর ফুসফুসে ক্যান্সার হয়েছে, উপার্জনের মতো আর কেউ নেই, তাই ছেলেকে কাটিয়ে দিতে চায়। ফার্নান্ডেজের লোক লাগবে, তাই সে রাজি হয়ে যায়। কিছু টাকা দিয়ে মহিলাটিকে বাসা যেতে বলে আর ছেলেটাকে নৌকায় তোলে। ফার্নান্ডেজ হঠাৎ খেয়াল করে বোটে করে ধামু আসছে। সাকরাই চালাপ্পার বাসায় আসলে মালতি জিজ্ঞেস করে কিছু জানতে পারলে? একটা মেয়ের নাম খুব খবরে আসছে, সে কিভাবে জড়িত, কেন গিয়েছিল কটেজে? সাকরাই বলে তদন্ত চলছে, বেশি কিছু বলতে পারবো না, তবে ওই কটেজ নিয়ে কিছু জানতে এসেছি। মালতি বলে আমি কখনোই ওই কটেজ কেনার পক্ষে ছিলাম না, সুন্দরের সমুদ্রের বার ভালো লাগে তাই কিনেছিল। সাকরাই সুরঙ্গের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এটা সম্পর্কে জানতেন? মালতি বলে কটেজ সুন্দরের জন্য কেনা হয়েছিল, কিন্তু সে কখনোই যায়নি, সেই জন্যই চালাপ্পা সেটাকে তার প্রাইভেট অফিস বানিয়ে নেয়। আমার মনে হয় না সেও সুরঙ্গ সম্পর্কে কিছু জানতো। সাকরাই জিজ্ঞেস করে আপনি এত নিশ্চিত কিভাবে? মালতি বলে সে জানলে তো আমাকে অবশ্যই বলতো। সাকরাই বলে এমনও তো হতে পারে যে সে কিছু কথা আপনাকে বলেনি। হঠাৎ ফার্নান্ডিজ ধামুকে মালতির বাসায় নিয়ে আসে। মালতিকে বলে সাকরাইকে ডাকুন। সেদিন সাকরাইকে দেখে ধামু পালিয়েছিল, তাই আজ ধরে নিয়ে এসেছি। সাকরাই এসে বলে ওকে আমার কাছে ছেড়ে দিন, আমি সামনে নিব। মালতি সাকরাইকে বলে তুমি এগুলো কেন করছো, এসব কি? ধামু মালতিকে বলে আমাকে ছেড়ে দিতে বলেন, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। সাকরাই বলে যা বলবে আমার সামনেই বলবে, বলো কি হয়েছে, আমাকে দেখে কেন পালিয়েছিলে? মালতি জিজ্ঞেস করে তুমি ওর পিছু কেন করছো? সাকরাই বলে আপনি না বলেছিলেন ওর জন্য ওই সুতাটা খোলা অনেক বড় ব্যাপার, তাহলে ও এমন কেন করলো? মালতি জিজ্ঞেস করে এতে সমস্যা কোথায়? সাকরাই বলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যখন ওর সাথে কথা বলতে গিয়েছিলাম সে কেন পালিয়ে গেল? আর কাল যখন তোর সাথে দেখা হলো তখন তুই কি করছিলি? সমুদ্রে ডুব দিচ্ছিলি, আর এমন তো পাপ ধোয়ার জন্যই করা হয়, তাই না? ভয়ে ধামু পালাতে গেলে সাকরাই ধরে জিজ্ঞেস করে এখনই বল। ধামু বলে অস্থি ডোবাতে গিয়েছিলাম, বাবার চিতায় তো ছেলেই আগুন দিবে, তাই না? এটা শোনার পরে সাকরাই স্তব্ধ হয়ে যায়। মালতি অবাক হয়ে ধামুর কাছে এসে চর মেরে জিজ্ঞেস করে কি বললি? ধামু বলে আমার মা মারা যাওয়ার সময় বলেছিল চালাপ্পাই আমার বাবা। এই কথা শোনার পরে মালতি কান্না করতে করতে সোজা ভিতরে চলে যায়। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে চালাপ্পার সাথে বিয়ের ছবি দেখে মালতির ভীষণ ঘৃণা হয়। জেলে গান্ধারী কিচেনে এসে গ্যাস সিলিন্ডার খুলে দেয়। নন্দিনীকে সারজা বলে আমি তোমার সম্পর্কে শুনেছি। নন্দিনী বলে একই কথা বারবার কোর্টে গিয়ে বলার থেকে জেলে থাকাই ভালো। সারজা বলে এমনটা চিন্তা করো না, যে করেই হোক এখান থেকে বের হও, বেশি দিন থাকলে অভ্যাস হয়ে যাবে। তা তোমার বাইরে কেউ আছে? নন্দিনী বলে জানি না, আমার জন্য কেই বা থাকবে। সারজা বলে এটা চিন্তা করো যে কেউ আছে, তাহলে এখান থেকে বের হতে সুবিধা হবে। হঠাৎ হই হুল্লোড় শুনতে পেলে নন্দিনী দৌড়ে গিয়ে দেখে ধোঁয়া বের হচ্ছে, সবাই দৌড়াচ্ছে। এক জায়গায় ভিড় দেখে গিয়ে দেখে মুপ্পির আবার অসুস্থ হয়ে গেছে। নন্দিনী বাকিদের দিকে এক নজরে তাকায়, কারণ সবাই কেন যেন মুপ্পির কাছে যেতে বাকিদেরকে আটকাচ্ছে। বিষয়টা বেশ সন্দেহজনক। নার্সের স্ট্রেচারে করে মুপ্পিকে মেডিকেলে নিয়ে আসে। এক নার্স চেক আপ করতে যাবে, তখনই বাইরে থেকে নাচি নার্সের গলায় বলে ওয়ার্ড নম্বর 11-তে এক মেয়ের ব্যথা উঠেছে, তাড়াতাড়ি সেখানে যান। নার্স দৌড়ে গেলে মুপ্পি চোখ খোলে, মানে এটা তাদের প্ল্যান। মুপ্পি এক দরজা দিয়ে কই যেন যায়, এরপর ফায়ার অ্যালার্ম ভেঙে দেয়। নন্দিনী সরতে গেলেই গ্যাস
সিলিন্ডার ব্লাস্ট হয়। সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ধোঁয়ায় নন্দিনীর অবস্থা খারাপ হয়ে যায়। মুপ্পি অ্যাডমিন রুমের দিকে আসে। কনস্টেবলরা বালতি ভরে ভরে পানি নিয়ে যায় আগুন নেভানোর জন্য। মুপ্পি কোনো এক কেসের ফাইল খুঁজছে। নন্দিনী বাকিদের দেখে বুঝে যায় এটা কোনো একটা প্ল্যান। মুপ্পি তার ফাইলটা খুঁজে পায়। তখনই এক কনস্টেবল অ্যাডমিন অফিসে ফার্স্ট এইড বক্স আনতে আসলে শব্দ পেয়ে বুঝে যায় এখানে কেউ আছে। মুপ্পি লুকিয়ে পড়ে। কনস্টেবল দেখতেই যাবে তখনই নন্দিনী এসে বলে আপনাকে খুঁজছে, তাড়াতাড়ি যান। কনস্টেবল চলে গেলে মুপ্পি বের হয়ে সে নন্দিনীকে ধন্যবাদ দেয়। নন্দিনী জিজ্ঞেস করে তুমি এখানে কি করছিলে? মুপ্পি বলে এখন সময় নেই বলেই চলে যায়। সাকরাই ফরেন্সিক টিম নিয়ে সুরঙ্গে তদন্ত করার জন্য এসেছে। এক অফিসার বলে এখানে তেমন কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, কিন্তু ওই 8টা মেয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। সাকরাই বলে তাহলে ওরা এই রাস্তা দিয়ে এসেছিল। অফিসার বলে পাশের রেলিং এ এই প্রিন্ট পাওয়া গেছে, একই ডিরেকশনের। সাকরাই 2 হাত মেলিয়ে দেখে হাত পৌঁছাচ্ছে না, তার মানে কেউ একবার গিয়েছে আবার ফিরে এসেছে। অফিসার চেক করে দেখে এটা মুথুর ফিঙ্গারপ্রিন্ট, তার মানে মুথু ওই দিন 2বার এসেছিল। সাকরাই কটেজ থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতে চায়। অমর কিছু প্রমাণ নিয়ে এসে বলে অ্যানালাইসিসের সময় কিছু জিনিস নিয়ে সন্দেহ ছিল, তাই দেরি হলো। বন্দুক দেখিয়ে বলে এটা চোরা বাজারে পাওয়া যায়, মেয়েগুলো ওখান থেকে কিনতে পারে, আবার চালাপ্পারও হতে পারে। এরপর একটা ছবি দেখিয়ে বলে চালাপ্পার হাতে আর কবজিতে গান পাউডার ছিল। মূর্তি বলে তাহলে কি সে নিজে নিজেকে শেষ করে দিয়েছে? সাকরাই বলে সে কখনোই এমন করবে না। অমর বলে হতে পারে ওই মেয়ে চালাপ্পার হাতে বন্দুক ধরিয়ে দেয়, ওই মেয়ের হাইট অনেক ছোট, এটা সম্ভব না। সাকরাই বলে হতে পারে স্যারকে আগে মাটিতে ফেলে দিয়েছিল, তারপর তার হাতে বন্দুক ধরিয়ে দেয়। অমর বলে আমরা এমন কোনো আঘাতের দাগ পাইনি, টক্সিলজি রিপোর্টও বলছে কোনো কেমিক্যাল পাওয়া যায়নি। মূর্তি বলে সবকিছুই তো আত্মহত্যার দিকে ইশারা করছে, আমাদের দ্রুত ফরেন্সিক রিপোর্ট বের করতে হবে। এর মানে ওই মেয়েরা চালাপ্পাকে মারিনি। আমরা যদি চালাপ্পার সুইসাইডের এফআইআর করি, সাকরাই বলে তাহলে ওই মেয়েগুলোকে তা বের করতে পারবো। সাকরাই বলে ঠিকই বলেছেন, কিন্তু আমাদের আরো কনফার্ম হতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে 10 বছর পর এমন কি হলো যে তারা আবার চালাপ্পাকে প্রশ্ন করতে কটেজে আসে। সাকে নিজের মতো করে অনুমান করতে থাকে সেদিন আসলে কি হয়েছিল। মেয়েগুলো এসে চালাপ্পার সাথে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া করছিল, তারা বেশ রেগে ছিল, কেউ চালাপ্পার কথা শুনছিলই না। কিছুক্ষণ পর সবাই সুড়ঙ্গ দিয়ে চলে যায়, কিন্তু মুথু যায় না, সে আবারও ফিরে আসে আর কান্না করতে করতে চালাপ্পাকে কিছু বলতে থাকে। চালাপ্পা তাকে বোঝানোর অনেক চেষ্টা করলেও মুথু শোনে না, নিজের মতো বলতেই থাকে। সহ্য করতে না পেরে চালাপ্পা নিজেই বন্দুক বের করে গুলি করে। অমর জিজ্ঞেস করে কিন্তু ওই মেয়েটা কেন চালাপ্পার কাছ থেকে বন্দুক নিজের হাতে নিয়ে নিল আর আলমারিতে কেন লুকালো? যেই টানেল দিয়ে এসেছে সেই টানেল দিয়ে পালাতো। সাকরাই বলে খুন তো খুনি, এখন ধরেন অমন ঘটনা দেখে হয়তো তার বুদ্ধি কাজ করেনি। এমন ধরনের ঘটনা দেখে কেউ যদি বুদ্ধিমতো কাজ করে হয়তো সে পুলিশ অফিসার, নয়তো মারাত্মক ক্রিমিনাল। মুথুর সামনে চালাপ্পা নিজেকে শেষ করে দিয়েছিল বলে সে শকড হয়ে যায়, তাই হয়তো প্রচুর ভয়ে বন্দুক নিয়ে আলমারিতে লুকিয়ে পড়ে। মুথু জিজ্ঞেস করে কিন্তু বাকি মেয়েরা কেন সারেন্ডার করলো? সাকরাই বলে মুথুকে পুলিশ গ্রেফতার করেছে। এই খবর দেখার পরে বাকি মেয়েরাও হয়তো ভেবেছে মুথুকে বাঁচানোর জন্য তাদেরও সারেন্ডার করা উচিত। সাকরাই বলে আমি শুধু একটা কথা বুঝতে পারছি না, মুথু যে আলমারিতে লুকিয়েছিল তার সিটকানি বাইরে থেকে কে দিয়েছিল? অমর বলে এই কেসের অনেক প্রশ্নই এখনো অজানা, তাই আমরা যদি যার উত্তর নেই তা না খুঁজে যেগুলোর উত্তর আছে সেগুলো নিয়ে কাজ করি, তাহলে আমরা ওই মেয়েগুলোকে বাঁচাতে পারবো। রাতে দেবী পূজায় এসে সাকরাই ডিআইজির কানে কানে কিছু বললে ডিআইজি অবাক হয়ে যায়। উৎসব থেকে সরে এসে বলে এটা কি বললে? খুন যদি ও শত্রুরা করতো তাহলে কেস দ্রুত সলভ হয়ে যেত। এই খবর বাইরে আসলে মানুষের চালাপ্পার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। আমার ভাই বলেছিল আমরা অসুরের উপর ভরসা করতে পারলেও চালাপ্পার মতো লোককে বিশ্বাস করতে পারবো না। আমার ভাই মালতীকে বিয়ে করতে চাইতো, কিন্তু মালতী ওই চালাপ্পাকে বিয়ে করে, তাই ভেবেছিলাম হয়তো রেগে এমন কথা বলছে, কিন্তু এখন বুঝছি ঠিকই বলেছিল। সাকরাই বলে আমাদের যত দ্রুত সম্ভব ওই মেয়েগুলোকে বের করতে হবে। ডিআইজি জিজ্ঞেস করে তুমি কি শিওর ওই মেয়েরা এর সাথে জড়িত না? সাকরাই বলে ওরা ওই রাতে কটেজে গিয়েছিল কিন্তু খুন করেনি, এখন কি করব? ডিআইজি বলে এই শহর চালাপ্পার বিপক্ষে কোনো কথা শুনবে না, উল্টা আমাদেরকেই ভিলেন বানাবে। সাকরাই বলে আমরা কি এটাকে সুইসাইড বলতে পারি না? ডিআইজি বলে না, ওই মেয়েদের সাথে কথা বলো, ভিকটিমরা যা বলবে আমাদের তাই বিশ্বাস করতে হবে। পরের দিন 8টা মেয়ে ভিজিটর রুমে আসে। পথে মুপ্পি জিজ্ঞেস করে অ্যাডমিন অফিসের কথা কি জেনে গেছে নাকি? নন্দিনী বলে লিস্টে নাম ছিল তাই ডেকেছে।
ভিজিটার রুম এসে দেখে সাকরাই দাঁড়ানো। মেয়েগুলো নন্দিনীকে জিজ্ঞেস করে ওয়ার্ডেন কোথায়? এ তো পুলিশ, আমাদের মিথ্যা বলে নিয়ে এসেছো। সবাই চলে যেতে গেলেই নন্দিনী আটকে বলে আমি জানি তোমরা ছোটবেলায় কি কি সহ্য করেছো, সেই কষ্টই তোমাদের একসাথে করে রেখেছে। তার প্রমাণ কালকেই পেয়ে গেছি, শুধু 5টা মিনিট থাকো। কি বলতে চাই শোনো। নন্দিনী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে তোমরা জানো আমি জেলে কেন আছি? কারণ আমি এক অসুরকে হত্যা করেছি, যে ছোটবেলায় আমার সাথে অন্যায় করেছিল। কালাপ্পা তার জন্যই আমার হয়ে কেস লড়ছিল। আমার কেসে আমার চাচাই আমার সাথে অন্যায় করে। পুরো দুনিয়া তাকে ভালো মানুষ হিসাবে জানতো, কিন্তু সে শুধু আমার সাথে নয়, বরং আমার ছোট বোনের সাথেও অন্যায় করেছিল। সাকরাই কাগজে ফিঙ্গারপ্রিন্ট দেখিয়ে বলে এটা কটেজের টানেল থেকে পাওয়া গেছে। আমি জানি তোমরা ওই রাতে কটেজে গিয়েছিলে, কেন গিয়েছিলে তাও জানি। নন্দিনী বলে আমি জানি কালাপ্পা তোমাদের সাথে ছোটবেলায় অন্যায় করেছিল। পেছন থেকে সাকরাই বলে কিন্তু তোমরা তাকে মারোনি, সে নিজেকে শেষ করেছিল। এখন তোমরা ভালো করে শোনো, যদি জেল থেকে বের হতে চাও তাহলে আমাকে সত্য বলে দাও। এটা আমি কাউকে বলবো না, শুধু বিচারকের সামনেই বলবো। নাথি সহ সবাই সত্যি বলার জন্য রাজি হয়ে যায়। তাদের চোখের সামনে ছোটবেলার দৃশ্যগুলো ভাসতে থাকে। মুরগির ট্রাক থেকে নাথি সহ বাকি 60 জনকে নামিয়ে অন্য এক ট্রাকে বন্দি করা হয়। নাগাম্মা তার স্বামী রবির সাথে সমুদ্র পাড়ের একটা বস্তিতে থাকে। স্বামী রবি সমুদ্রে মাছ ধরে আর নাগাম্মা সেগুলো বাজারে বিক্রি করে। টাকা পয়সার অভাব থাকলেও সংসারে সুখের কোনো অভাব নেই। একদিন সকালে রবির বোটের মালিক কল দিয়ে বলে একটা কাজ করে দিলে ধারের টাকা শোধ না করেই সে বোট নিয়ে মাছ ধরতে পারবে। তখনই বোট মালিকের লোকজন এসে রবিকে ডাক দিলে সে বের হয়ে বলে এখনই মালিক কল করেছিল, আমি একটু পরেই বের হচ্ছি। বোট মালিকের লোক বলে আজ রাতে বোট নিয়ে পুরনো ঘাটে চলে আসবি, বাকি সব মালিক বুঝিয়ে দিবে। সেদিন রবি সারাদিন বাসায় না ফিরলে রাতে নাগাম্মা রবিকে খুঁজতে পুরনো ঘাটে আসে। বোটের কোথাও না পেয়ে রবিকে খুঁজতে খুঁজতে লাইট হাউসে আসে। সেখানে রবিকে না পেয়ে সমুদ্র পাড়ে আসলে হঠাৎই খেয়াল করে রবি কয়েকটা বাচ্চা মেয়েকে নিয়ে লাইট হাউস থেকে পুরনো ঘাটের দিকে যাচ্ছে। লাইট হাউস থেকে বের হয়ে মেয়েগুলোকে বোটের নিচের একটা ঘরে নিয়ে আসে। একটা শব্দ শুনে বাইরে এসে দেখে নাগাম্মা দাঁড়িয়ে আছে। নাগাম্মা রবিকে বলে তুমি এত বড় পাপ করছো? রবি বলে তুমি যেমন ভাবছো তেমন কিছুই না, এই শেষ কাজটা করে দিলে মালিক আমার সব ধার মাফ করে দিবে। নাগাম্মা রেগে বলে তোর মালিক রাক্ষস নাকি? ওরা তো ছোট বাচ্চা, নরকেও ওর জায়গা হবে না। নাগাম্মা কথা না শুনলে রবি জোরে একটা থাপ্পড় দিলে নাগাম্মা অজ্ঞান হয়ে যায়। মালিককে আসতে দেখে রবি নাগাম্মাকে বোটের নিচের ঘরে এনে বেঁধে রাখে। তাড়াতাড়ি বাইরে এসে দেখে মালিক চলে এসেছে। নাগাম্মার জ্ঞান ফিরলে সে কি করবে বুঝতে পারে না। তখনই রবি মালিককে এনে বলে আপনি গুনে দেখেন 8 জনই আছে, আমি ঠিক 2টার সময় ওদেরকে কন্টেনারে উঠিয়ে দিব। নাগাম্মা উকি দিয়ে মালিকের চেহারা দেখার চেষ্টা করলেও দেখতে পায় না। মালিক রবিকে টাকা দিয়ে চলে গেলে রবি বোট নিয়ে কন্টেনারের দিকে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পরে রবি নাগাম্মাকে ছেড়ে দিলে নাগাম্মা বলে বাচ্চাদেরকেও ছেড়ে দাও। রবি উপরে চলে গেলে নাগাম্মা বোটের উপরে এসে টাকার বান্ডিল দেখে বুঝে যায় টাকার লোভে রবি ভালো মন্দ বোঝার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। রবি বলে মালিক যা বলে আমাদেরকে তাই করতে হয়, না হলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। এটাই আমার শেষ কাজ, আমি আর ওদের সাথে কাজ করব না। ওদের একবার কন্টেনারে উঠিয়ে দিলেই ওরা ভিন্ন ভিন্ন দেশে চলে যাবে। নাগাম্মা কোনো উপায় না পেয়ে এক কোপে রবিকে শেষ করে দেয়। চিৎকার করে বুক চাপড়ে কান্না করতে থাকলে বাচ্চারা এসে তার পাশে দাঁড়ায়। পরের দিন সকালেই মালিকের লোকজন রবির বাসায় এসে রবিকে খুঁজতে থাকে। এদিকে সমুদ্রের কিনারায় রবির মাথা পাওয়া যায়। পুলিশের ইন্সপেক্টর বলে নিশ্চয়ই নাগাম্মা এই কাজ করে পালিয়ে গেছে। এই ঘটনার পরে নাগাম্মাকেও পাওয়া যাচ্ছে না। এই ঘটনার একদিন পর নাগাম্মা সবাইকে নিয়ে বোট মেরামত করার একটা গোডাউনে লুকিয়ে থাকে। নিজে এদিকে সেদিকে কাজ করে সবার খাবারের ব্যবস্থা করে। নাগাম্মা তাদের বাসার ঠিকানা জিজ্ঞেস করলেও কেউ কোনো উত্তর দিতে পারে না। কেউ নাগাম্মার ভাষা বুঝতেই পারে না। নাগাম্মা একটা চক দিয়ে বাসার ছবি আঁকিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে তাদের বাসা কোথায়, কিন্তু এবার সবাই বলে তাদের পরিবার বলতে কেউ নেই, অথবা কারোর বাবা মা তাদেরকে বেঁচে দিয়েছে। 6 দিন পর নাগাম্মা ঠিক করে সবাইকে নিয়ে শহর ছেড়ে পালিয়ে যাবে। বাসের টিকিট কেটে দুজন দুজন করে সবাইকে আলাদা আলাদা জায়গায় রাখে। বাস আসলে খেয়াল করে মালিকের লোকজন তাদেরকে খুঁজতে খুঁজতে বাস টার্মিনালে চলে এসেছে। নাগাম্মা তাদের চোখ ফাঁকি দিয়ে 6 জনকে বাসে তুলে দিয়ে এসে দেখে একটা লোক বাকি 2 জনকে ধরে নিয়ে যাচ্ছে। লোকটা বলে তোরা যেখানে লুকিয়ে থাকিস না কেন বাঁচতে পারবি না, ওরা আমাদের মালিকের চেহারা দেখে ফেলেছে, তাই ওদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। নাগাম্মা একটা হেলমেট দিয়ে বাড়ি মেরে বাকি 2 জনকে নিয়ে বাসে উঠে পড়ে। এভাবেই 13 দিন পার হয়ে যায়। অন্য শহরে এসে একটার পর একটা সিনেমা দেখে নিজেদেরকে লুকিয়ে রাখছিল। নাগাম্মা বাচ্চাদেরকে নিয়ে মুভি দেখা শেষ করে বের হতেই দেখে পুলিশের গাড়ি বাইক
বাইরে টহল দিচ্ছে, তাই সবাইকে নিয়ে আবারও মুভির টিকিট কেটে দেখতে আসে। পরের দিন সকালে ছোট এই বাচ্চারা নিজেদের মতো শুকনো পাতা উড়িয়ে নেচে নেচে খেলছিল। পাশেই নাগাম্মা মন খারাপ করে বসে আছে। একজন হঠাৎ নাগাম্মার ব্যাগ পেয়ে ব্যাগ খুলে দেখে তাতে 1 টাকাও নেই। সবাই বিষয়টা বুঝতেই নাগাম্মাকে ঘিরে মন খারাপ করে বসে থাকে। একজন জিজ্ঞেস করে, তোমার কাছে টাকা নেই কেন, আর তোমার বাবা মা কোথায়? নাগাম্মা কান্না করতে করতে বলে, আমার পরিবার বলতে কেউই ছিল না, আমার কোনো বাচ্চাও হয়নি, আমার স্বামী আমার সব ছিল। আরেকজন বলে, আমাদেরকে মাফ করে দাও, আমাদের জন্যই তোমার স্বামী মারা গেছে। নাগাম্মা বলে, এতে তোমাদের কোনো দোষ নেই, আমার স্বামী সাদাসিধা মানুষ ছিল, কিন্তু সে এক পাপে জড়িয়ে গিয়েছিল, আর 1 ফোঁটা বিষ যে কাউকে শেষ করতে পারে, তাই তাকে তার সাজা পেয়ে মরতে হয়েছে। এভাবেই কেটে যায় 32টা দিন। দিন দিন নাগাম্মার আর্থিক অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চাদের জামা কাপড়ও ছিঁড়ে যাচ্ছে। এসব দেখে নাগাম্মা রোজ কাজের সন্ধানে বের হতো, কিন্তু কেউ তাকে কাজ দেয় না। অনেক কষ্টে সে একটা কাজ জোগাড় করে পরের দিন সকাল হতেই সবার জন্য অনেকগুলো জামা আর খেলনা নিয়ে আসে। নাগাম্মাকে দেখতেই সব বাচ্চা হঠাৎ বেশ খুশি হয়ে দৌড়াতে থাকে। নাগাম্মা অবাক হয়ে ভাবে, এদের আবার কি হলো? সবাই দৌড়ে এক পিলারের কাছে আসে, দেখা যায় ওড়না দিয়ে পিলারটা ঢাকা। সব বাচ্চারা এক হয়ে 1 থেকে 3 গুণে ওড়নাটা সরাতেই দেখা যায় তারা সবাই মিলে নাগাম্মাকে আঁকিয়ে পাশে লিখেছে মা। মাসুম এই বাচ্চাদের থেকে মা ডাক শুনে খুশিতে না কষ্টে নাগাম্মা নিজেও তা জানে না, শুধু তার দাঁড়িয়ে থাকার শক্তিটা হারিয়ে গিয়েছিল। সে মাটিতে বসে কান্না করতে থাকে। তার 8 মেয়ে দৌড়ে এসে মাকে জড়িয়ে সান্ত্বনা দেয়। নতুন জামা পেয়ে আর মজার মজার খাবার পেয়ে নাগাম্মার সাথে তাদের দিনগুলো খুব সুন্দরভাবেই কেটে যাচ্ছিল। 36তম দিনে রাতে কাজে যাওয়ার সময় নাগাম্মা হঠাৎ দেখে রাস্তার পাশে দাঁড়ানো মেয়েদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তখনই গাড়িতে করে চালাপ্পা এসে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? তারপর কোন রকমের মহিলাগুলোকে ছাড়িয়ে নিলে নাগাম্মা বুঝে যায় একমাত্র এই উকিলই তাকে সাহায্য করতে পারবে। তাই 38তম দিনে চালাপ্পাকে সব জানালে চালাপ্পা বলে, তুমি অনেক বড় লড়াই করছো। নাগাম্মা বলে, ওইটুক শিশুদের সাথে যে অন্যায় হয়েছিল তার তুলনায় আমার কষ্ট কিছুই না। আমি আপনার উপর অনেক বিশ্বাস করি, তাই এখানে এসেছি। তবে এই সবকিছুর আসল সেই ওনারের নাম আমি বলতে পারবো না, খুব ভয় করছে। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েদের কি হবে? চালাপ্পা বলে, তোমার আমাকে কিছু বলার দরকার নেই, তবে তুমি কি বিচারকের সামনে সব বলার জন্য প্রস্তুত? কারণ একমাত্র তোমার বয়ানই পারে জঘন্য এই অপরাধকে শিকড় থেকে শেষ করতে। নাগাম্মা ভয়ে ভয়ে বলে, যদি কোর্ট আমার স্বামীর খুনের দায়ে আমাকে জেলে পাঠায়? চালাপ্পা ভরসা দিয়ে বলে, ওই খুন তুমি নিজেকে বাঁচাতে করেছো, তার জন্য তোমার জেল হবে না, তবে এর আমি গ্যারান্টি দিতেও পারছি না, তাই তুমি আরো ভালো করে ভেবে আমাকে জানাও। নাগাম্মা শুধু একটা কথাই জিজ্ঞেস করে, ওই মেয়েদের কি হবে? আজ 41তম দিন। নাগাম্মা সবাইকে নিয়ে মেলায় যাত্রাপালার ছাউনিতে আসে। সবাই তখন আশপাশটা মুগ্ধ হয়ে দেখায় ব্যস্ত। তখন নাগাম্মা এক বৃদ্ধ মহিলাকে বলে, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, সন্ধ্যায় ফিরে আসবো, ততক্ষণ একটু এদেরকে দেখে রাখবেন। মহিলাটা জিজ্ঞেস করে, চিনি না জানি না, আমি কেন তোমার বাচ্চাদেরকে আমার কাছে রাখবো? পুরোহিত বলে, আজ দেবীর পূজা, কোন না কোন মেয়েকে আমরা কেন রাখবো, ওদেরকে বের করে দাও। নাগাম্মা বলে, মনে করেন আমি একটা পুণ্যের কাজ করতে যাচ্ছি, আপনারও পুণ্য হবে। পুরোহিত রেগে গেলে নাগাম্মা সবাইকে নিয়ে বের হতে যায়। তখনই একজন এসে জিজ্ঞেস করে, দেবীকেই পূজা করে আবার মেয়েদেরকে অশুভ কেন বলছে? নাগাম্মা বলে, ওরা একদিকে দেবীকে পূজা করে, অপরদিকে মেয়েদেরকে পায়ের নিচে রাখে, এটাই দুনিয়ার নির্মম বাস্তবতা। এমন কথা শুনে পুরোহিতের মা নাগাম্মাকে বলে, তুমি সন্ধ্যায় আসবে তো? নাগাম্মা হ্যাঁ বললে বৃদ্ধ মহিলাটি সবাইকে রেখে দেয়। বের হয়ে নাগাম্মা দেবীর ত্রিশূল থেকে সুতা বেঁধে বলে, আমার মেয়েদেরকে দেখিয়ে রেখো। এরপর সোজা চলে আসে কোর্টে। নাগাম্মা মুখ ঢেকে ধীরে ধীরে হেঁটে কোর্টে যেতে গেলেই 4 জন হুট করে তার সামনে এসে জিজ্ঞেস করে, মেয়েদেরকে কোথায় লুকিয়ে রেখেছিস? নাগাম্মা সুযোগ বুঝে দৌড়ে কোর্টের মধ্যে ঢুকতে গেলেই সবাই তাকে দৌড়ে ধরে ফেলে। একজন গলায় চাকু রেখে জিজ্ঞেস করে, কোথায় লুকিয়েছিস বল। নাগাম্মা কিচ্ছু না বললে নাগাম্মার হাতে সুতা দেখে একজন বলে, ও ওদেরকে পূজার মেলায় লুকিয়েছে। সবাই নাগাম্মাকে রেখে মেলা দিকে যেতে গেলেই নাগাম্মা প্রচুর রেগে তাদের একজনের উপরে হামলা করে। সে রেগে নাগাম্মাকে চাকু দিয়ে পোস্ট দিতেই নাগাম্মা এত আঘাত পাওয়ার পরও সবার সাথে লড়াই করতে থাকে। এতটা আঘাতে নাগাম্মা দুর্বল হয়ে পড়লে একজন এসে তার পিঠে জোরে আঘাত করে, আরেকজন এসে তার গলায় চাকু চালিয়ে মাটিতে ফেলে চলে যায়। দিন দুপুরে কোর্টের সামনে ভয়ানক এই দৃশ্য দেখে সবাই দৌড়ে আসলে চালাপ্পাও দৌড়ে এসে তাকিয়ে নাগাম্মাকে দেখে হতবাক হয়ে যায়। দৌড়ে নাগাম্মার কাছে আসলে নাগাম্মা দূরে ইশারা করে বলে, বাচ্চাদেরকে বাঁচান। চালাপ্পা আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায়। এদিকে সেই লোকগুলো মেলায় আসলে একটা বাচ্চাকে ঘরের বাইরে বসে থাকতে দেখে। লোকটাকে দেখেই বাচ্চাটা দৌড়ে ঘরের ভেতরে চলে আসে। তারপর সবার সাথে মিলে ঘরের গাড়ার মধ্যে লুকিয়ে থাকে। লোকটা চলে গেছে ভেবে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলতেই লোকটা এসে তাদেরকে দেখে ফেলে। লোকটা তাদেরকে ধরতেই যাবে তখনই চালাপ্পা এসে কালো কোট
দিয়ে তার মাথা চেপে মাথায় জোরে বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। সবাই চালাপ্পাকে এখানে দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকলে চালাপ্পা মাটিতে বসে সবাইকে ডেকে বলে, ভয় পেও না, তোমাদের নাগাম্মা মারা গেছে, তবে তোমাদের রক্ষা করার জন্য সে আমাকে পাঠিয়েছে। নাগাম্মার কথা শুনে সবাই কান্না করতে থাকে। চালাপ্পা সবাইকে শান্ত করে সবার থেকে লুকিয়ে তার গাড়িতে উঠায়। এরপর সোজা চলে আসে প্রিয়ম্বথার কাছে। প্রিয়ম্বথাকে বলে, তোমার পাপ কমানোর সুযোগ এসে গেছে, দয়া করে এই মেয়েদের দায়িত্ব তুমি নাও। কখনো ভাবিনি যে তোমার কাছে আমাকে সাহায্য চাইতে আসতে হবে। প্রিয়ম্বথা রাজি হয়ে গেলে চেলাপ্পা তার মিনি ভ্যান করে এক এক শহরে নির্ধারিত স্থানে এক একজনকে নামিয়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। পথে সবাইকে বলে, মনে আছে তোমাদেরকে অষ্টকালীর গল্প শুনিয়েছিলাম? গতকাল সেই পূজার শেষ দিন ছিল, যেদিন অষ্টকালী অসুরকে বধ করে। আজ আমি তোমাদেরকে সেই 8টা রূপের নামে নাম দিব। তোমরা নতুন শহরে নতুন পরিচয়ে বড় হবে। তোমার নাম হবে গান্ধারী, যে যুদ্ধের সময় অসুরের পেটে প্রবলভাবে আঘাত করেছিল। সাদা ফিতা পরা তোমার নাম হবে নাচি, কারণ নাচি দেবী ছিল সবচেয়ে সুন্দরী আর সে অনেক শক্তিশালী। নাচিকে এক আশ্রমে নামিয়ে চেলাপ্পা বলে, ওই অসুরকে কখনো ভুলবে না, তার চেহারা সব সময় মনে রাখবে। এরপর গাড়ি চালাতে চালাতে বলে, অসুর আর মুপির মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়েছিল। তখনই একজন বলে, তাহলে আমি হব মুপ্পাদাথি। মুপ্পিকে এক মুসলিম পরিবারে দিয়ে তাকেও একই কথা বলে, কোনোদিনও নিজের অসুরের চেহারা ভুলবে না। এভাবে একজনকে নাম দেয় সান্ধানাম। সান্ধানাম বলে, আমি অসুরের ঘাড়ে উঠে তার ঘাড় মোটকে দিব। আর একজন বলে, আমি অসুরের চুল টেনে তাকে মারবো। চেলাপ্পা বলে, তাহলে তুমি হবে পঞ্চম রূপ, যার নাম উলাগু। অসুরের সাথে লড়াই করতে করতে দেবীরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলে এক অসুর তাদের উপর আক্রমণ করে। তখন এক দেবী উঠে অসুরের হাত বাঁকিয়ে মেরুদণ্ডে আঘাত করে, তার নাম সেন বাগাম। এরপর আর এক দেবী এসে অসুরের পা ধরে টেনে মাটিতে ফেলে তার উপর উঠে বসে, আর এই দেবীর নাম বীরা, তাই তোমার নাম বীরা। সবাইকে নামাতে নামাতে সকাল হয়ে যায়। একটা মেয়ে শুধু চেলাপ্পার সাথে ছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, শেষে ওই অসুরের কি হলো? চালাপ্পা বলে, সে পালিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। সবার শেষে যে দেবী আসে সে অসুরকে আর পালাতে দেয়নি, সে অসুরকে মেরে দূরে ফেলে দেয়। মেয়েটা জিজ্ঞেস করে, এরপর কি পুলিশ তাকে ধরে নিয়ে যায়? চালাপ্পা বলে, হ্যাঁ, দেবীর নাম ছিল মুথুমারি, তাই তোমার নাম মুথু। এই গল্পের অসুরকে পুলিশ না ধরা পর্যন্ত কি করতে হবে জানো না মুথু? মুথু বলে, আমার অসুরের চেহারা কোনোভাবেই ভুলবো না। মুথুকে তার আশ্রমে নামিয়ে চেলাপ্পা শেষ একবার তাকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বিদায় জানায়। সবাইকে বিদায় দিয়ে চালাপ্পার চোখ ছলছল করে ওঠে। নাচি বলে, আমাদের জীবনের অসুর চালাপ্পা না, বরং সে তো আমাদেরকে বাঁচিয়ে নতুন এক জীবন দিয়েছিল, সে আমাদের বাবা। সাকরাই জিজ্ঞেস করে, চালাপ্পার মৃত্যুর ওই রাতে কি হয়েছিল? নাচি কোনো জবাব না দিয়ে মুথুর দিকে তাকায়। মুথু কিছু বলতেই যাবে, তখনই কনস্টেবল এসে বলে, সময় শেষ হয়ে গেছে, ম্যাডাম সবাইকে যেতে বলেছে। সাকরাই তবুও আরো 2 মিনিট দেওয়ার জন্য অনুরোধ করলে কনস্টেবল বেশ রেগে বলে, আর সময় চাইলে কমিশনার থেকে অনুমতি নিয়ে তারপরে আসবেন, বলেই সবাইকে নিয়ে চলে যায়। সবাই যেতেই নন্দিনী বলে, তুমি দেখেছো কিনা জানি না, তবে ওদের সবার চোখে আমি ঘৃণা দেখেছি। সবাই সেই ঘৃণা লুকানোর চেষ্টা করলেও আমি সাফ সাফ দেখেছি, কারণ সেই ঘৃণা আমার মধ্যেও ছিল। তীব্র অপরাধ বোধে সাকরাইয়ের চোখে পানি চলে আসে। সাকরাই বলে, এই কেসে এক অসুর আছে জেনে আমি চেনাপ্পার মতো ভালো মানুষের উপরেও কিভাবে সন্দেহ করলাম? হয়তো পুলিশের নজরে সবাই সন্ত্রাসী, তাই। নন্দিনী বলে, এটা তোমার কাজের একটা অংশ, তাই এসব ভুলে যাও। সাকরাই নিজেকে সামলে বলে, এই মেয়েরা যে বয়ান দিল সে অনুযায়ী অনেক বড় এক চক্র শিশু পাচারের সাথে জড়িত, আর আমি চালাপ্পাকে যতদূর জানি সে নিশ্চয়ই এই গ্যাং এর উপর নজর রাখছিল, আর এই গ্যাং এর লোকেরাই হয়তো চালাপ্পাকে খুন করেছে। সুন্দর ধামকে বলে, তুমি যে বাবার ছেলে এটা জানার পরে আমার মা হয়তো শকড হয়ে গেছে, কিন্তু আমি এই কথা 10 বছর আগে থেকেই জানি। তোমার বাবার দিকে মমতা দৃষ্টিতে তাকানো, বাবার ছবি তোমার রুমে থাকা, তখনই আমার সন্দেহ হয়, তাই আমি তোমার মায়ের বিষয়ে খোঁজ নেই। যখন ছোট ছিলাম তখন শুনেছিলাম উষা নামের এক মহিলার সাথে বাবার সম্পর্ক ছিল, তখন আমি শিওর হয়ে যাই তুমি সেই উষার ছেলে। ধামু বলে, মা মারা যাওয়ার পরে আমি বাবার কাছে সব জিজ্ঞেস করতে আসি, কিন্তু এখানে আসার পরে আপনারা 3 জন এই অনাথের সাথে এত ভালো ব্যবহার করেন যে মন চাইলো না আমি এই সুখী পরিবারের সুখটাকে নষ্ট করি। এই জন্যই কাউকে কিছুই বলিনি। বাবা তার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত জানতেও পারিনি আমি তার আরেক সন্তান। সুন্দর অবাক হয়ে বলে, বাবা তোমার বিষয়ে জানতোই না? আমি আরো ভেবেছি বাবার সব জানার পরও তোমাকে চাকরের মতো খাটাচ্ছে। তার এই উপরে উপরে ভালো সাজার রূপ দেখে আমি আরো উল্টা তাকে ঘৃণা করেছি, আর এই জন্যই তার সাথে কথা বলা বন্ধ করে দেই। সাকরাই মানব পাচার প্রতিরোধ সংস্থায় আসলে ম্যানেজার বাবু বলে, চালাপ্পা গত 10 বছর যাবত এই ট্রাফিকিং সংগঠনকে ট্র্যাক করার চেষ্টা করছিল। প্রথমে শুধু চেন্নাইতে আমাদের একটা অফিস ছিল, পরে চালাপ্পা স্যার পিটিশন ফাইল করার পরে সরকারিভাবে বিভিন্ন সামুদ্রিক এলাকায় এর শাখা খোলা হয়। 2 মাস আগে চালাপ্পা এখানে শেষবার এসেছিল। সেদিন বাবুকে বলেছিল
কোস্টাল এরিয়ায় যে যে শাখা আছে তাদের বিস্তারিত পেন ড্রাইভে কপি করে দিতে। বাবু সাহেব কপি করে দিলে চালাপ্পাকে জিজ্ঞেস করে গত 10 বছর যাবত এই কেসে কাজ করছেন, এখনো কোনো লিড পেলেন না, আপনি হতাশ হন না? চালাপ্পা হাসতে হাসতে বলে, না, কারণ আমার মনে হয় সত্যিটা আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু কোনো কিছু দিয়ে ঢাকা থাকার কারণে আমরা খুঁজে পাই না। বাবু বলে, এই কেসটা অনেকটা খড়ের গাদায় সুই খোঁজার মতো কঠিন ছিল, কারণ এর নেটওয়ার্ক অনেক বড়, আর এই কেস বেশ কয়েকটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এই র্যাকেট সবচেয়ে বেশি সুযোগ নেয় গরিব পরিবার থেকে। তখন দেখা যায় রাজস্থানের গরিব মানুষদের থেকে কিছু টাকার বিনিময়ে একটা লোক আর মহিলা তাদের মেয়েদেরকে নিয়ে নিচ্ছে। বাবু বলে, এছাড়াও কখনো কখনো বাচ্চাদের কিডন্যাপ করে তো কখনো কখনো জোর করে বাচ্চাদেরকে নিয়ে যায়। প্রতিবার তারা নতুন পদ্ধতিতে বাচ্চাদেরকে নিয়ে যায়। এদিকে রাজস্থান থেকে নিয়ে আসা সেই 2 মেয়েকে হরিয়ানার জঙ্গলের মাঝে পরিত্যক্ত এক জায়গায় নিয়ে আসা হয়। এরপর তাদের অন্য বাচ্চাদের সাথে বন্দি করে রাখা হয়। বাচ্চা দুটো ভয়ে কান্না করতে থাকে। বাবু বলে, এভাবে আলাদা আলাদা রাজ্য থেকে বাচ্চাদেরকে এনে এক জায়গায় জড়ো করা হয়, আর এদের সবার এক বস থাকে যে এই চক্রকে নিয়ন্ত্রণ করে, আর সেই ঠিক করে কোন মেয়েকে কোথায় পাঠানো হবে। সব বাচ্চার ছবি তুলে অনলাইনে পোস্ট করা হয়, আর সেখান থেকেই বায়াররা ছবি দেখে বাচ্চা কিনে নেয়। বাবু বলে, বাচ্চাদের বয়সের উপর নির্ভর করে ঠিক করা হয় কে ঘরে কাজ করবে আর কে ফ্যাক্টরি বা কাকে পাপের জগতে দিয়ে দেওয়া হবে। একবার ডিল হয়ে গেলে তাদের বাচ্চাদেরকে ক্লায়েন্টদের লোকেশনে পাঠানো হয়, তবে ক্লায়েন্টদের কাছে কিভাবে পাঠানো হয় তা কেউ এখনো জানতে পারেনি, কারণ তারা প্রতিবারই তাদের কাজের পদ্ধতি বদলে ফেলে। এদিকে সেই 2 বাচ্চা মেয়েকে উত্তর প্রদেশে এনে একটা কন্টেনারে রাখা হয়। এরপর সারাদিন কেটে গেলে 2টা রুটি আর সবজি খেতে দেওয়া হয়। ট্রাক একের পর এক রাজ্য পার হয়ে বহু দূরের আরেক রাজ্যে আসে। এরপর আরেক লোকের কাছে বেচে দেওয়া হয়, যারা ক্লায়েন্টের থেকে ছবি নিয়ে মেয়েদের চেক করে নিয়ে যায়। এরপর কালীপাটনাম থেকে ছোট নৌকায় করে কন্টেইনার শিপে দেওয়া হয়। সেখান থেকেই সেই জাহাজ মিডল ইস্ট বা সাউথ আফ্রিকান কোনো দেশে যায়। আর একবার ওই জাহাজ বন্দর ছেড়ে গেলে ওইসব মেয়েদেরকে আর কখনো দেখা যায় না। ওরা প্রতিবার পদ্ধতি বদলে ফেলে, তাই আমরা কখনো ধরতে পারিনি। তবে একবার ভুবনেশ্বরের ঘাটে ওদের কাছাকাছি পৌঁছে গেলে ওরা 13 বছরের এক বাচ্চার পায়ে পাথর বেঁধে পানিতে ফেলে দেয়। কোনো প্রমাণ না থাকায় মেয়েটার মৃত্যু পানিতে ডুবে হয়েছিল বলে কেস করা হয়। সাকরাই বলে, আমরা যদি এখানে লোকাল ডিলারকে ধরি তাহলে হবে না? বাবু বলে, এটাই তো সমস্যা। নর্থে যেমন একজন ব্রোকার সব কন্ট্রোল করে, তেমনি সাউথেও এক ব্রোকার আছে যে তাদের সবাইকে কন্ট্রোল করে, আর মাঝে সব ছোটখাটো গুন্ডারা মেইন সেই ব্রোকারের বিষয়ে কিছুই জানে না, তাদের তো প্রায় বদলে দেওয়া হয়। এদিকে সেই বাচ্চা দুটাকে নিয়ে আসা লোকটা তার বসকে কল দিয়ে বলে, আমরা 9টার সময় কালীপাটনামে পৌঁছাবো আর ভোর 3টায় জাহাজে উঠিয়ে দিব, কোনো সমস্যা হবে না। অবুঝ বাচ্চা দুটো বুঝতেও পারছে না তাদের সাথে হচ্ছে কি। ক্ষুধার যন্ত্রণায় রুটি খেতে খেতে কান্না করছে। সাকরাই থানায় এসে দেখে চেলাপ্পার ফার্ম হাউস থেকে পাওয়া সব প্রমাণ টেবিলে রাখা। অমর বলে, ল্যাপটপের অবস্থা খুবই খারাপ, তাই কোনো তথ্য বের করা যায়নি। টেবিলে একটা পোড়া ছবি দেখে সাকরাই অমরকে বলে, চেক করে দেখো এর কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। দেখা যায় লোকটার নাম চিট্টু। হিউম্যান ট্রাফিকিং কেসে ধরা হয়েছিল, কিন্তু প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। এই চিট্টুই মেয়ে দুটোকে কালীপাটনামে ছেড়ে এসেছে। অমর বলে, চিট্টুর কেস ফাইল হয়েছিল কুবুর থানায়। সাকরাইয়ের সাথে সাথেই কুবুরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে চিট্টু তখন ছেলে আর স্ত্রীর সাথে মেলায় এসেছে। ছেলের সামনে বাবাকে ধরলে ছেলের মনে ভয় ঢুকে যাবে, তাই সাকরাই বাকি দুজনকে বলে, তোমরা গিয়ে চিট্টুর স্ত্রীকে ধরবে আর সব সত্য বলবে, আমি চিট্টুকে ধরছি। চিট্টু ছেলেকে বলে, আমরা এখন রেসে দৌড়াবো। বলে দৌড়ানো শুরু করলে সাকরাই এসে বলে, আরে বন্ধু তুই চল আড্ডা দেই। বলে ছেলেকে কোলে নিয়ে তার মায়ের কাছে দিয়ে চিট্টুকে এক জায়গায় নিয়ে আসে। সাকরাই চিট্টুকে বলে, জীবনের সবাই তার ভুল শুধরানোর সুযোগ পায় না, তবে ছেলের সুন্দর ভবিষ্যৎ চাইলে সত্যটা বলে দেয়। চিট্টুও ছেলের জন্য বাধ্য হয়ে সব বলে দেয়। সাকরাই মুড থেকে কল দিয়ে বলে, চিট্টু শুধু বাচ্চা পৌঁছে দেওয়ার কাজ করে, এর থেকে বেশি কিছু সে জানে না। তবে একটা গুরুত্বপূর্ণ খবর পেয়েছি, 2টা মেয়েকে আমাদের পোর্টের এক কন্টেনার শিপে দেওয়া হবে, আর একদিনের মধ্যেই মেয়ে দুটো আজীবনের জন্য গায়েব হয়ে যাবে। সাকরাই ডিআইজি কে জানালে ডিআইজি রেগে বলে, একবার বললে খুনের কেস, তারপর বললে আত্মহত্যার কেস, এখন বলছো মানব পাচার কেস, তোমার কাছে আদৌ কোনো প্রমাণ আছে? সাকরাই অনুরোধ করে বলে, ওই মেয়ে দুটোই আমাদের প্রমাণ। ডিআইজি রেগে বলে, কাগজে কলমে যে প্রমাণ নেই তা আমি বিচারকের কাছে কিভাবে নিব? সাকরাই অনুরোধ করে বলে, আমাদেরকে যেভাবেই হোক এই মেয়েদেরকে বাঁচাতে হবে, বোর্ডের দিকে যাওয়া সব গাড়ি চেক করতে হবে। ডিআইজি রেগে মোড় থেকে বলে, কাল মেলার শেষ দিন, ভক্তদের ভিড়ে শহর ভরে যাবে, তাদের নিয়ন্ত্রণ করার জন্য এমনি লোক কম, তার উপর আবার এই মেয়েদেরকে খুঁজবো কিভাবে? এসব
মানব পাচার অফিসের লোকদের উপর ছেড়ে দাও। মূর্তি, তুমি কালকের মেলার সিকিউরিটির ব্যবস্থা করো বলেই বের হয়ে যায়। সাকরাই হতাশ হয়ে গেলে মূর্তি বলে, চালাপ্পা ডিআইজির খুব কাছের বন্ধু ছিল, তাই ডিআইজি এই কেস আমার থেকে নিয়ে তোমাকে দেয়। এখন সেই বন্ধুত্বকে ভুলে সে আর এগোতে চাচ্ছে না, কারণ একবার উল্টাপাল্টা কিছু হয়ে গেলে তার নামই নষ্ট হবে। তাই তোমার কি মনে হয় দুইটা অচেনা মেয়েকে বাঁচাতে সে এত বড় ঝুঁকি নেবে? সাকরাই বুঝে যায় তাকেই সব করতে হবে, এরা তাকে কখনোই সাহায্য করবে না। সাকরাই ফার্নান্দেজের কাছে এসে বলে, খবর পেয়েছি ওরা আপনাদেরই কোন একটা বোট ব্যবহার করে বাচ্চাদেরকে জাহাজের কাছে নিয়ে যায়। ফার্নান্দেজ বলে, আমাদেরকে দেখে কি অমন মনে হয় যে আমরা এমন কাজ করতে পারি? তবে কেউ যদি নিজের সন্তানের পেট ভরতে এমন কাজ করে তাকে তুমি কি বলবে? তাই তোমাকে কথা দিচ্ছি, আমি এই তদন্তে সাহায্য করব, কিন্তু এতে আমার কোনো লোক জড়িত থাকলে তুমি তাকে ছেড়ে দিবে। রাত হতেই মেলার কারণে রাস্তায় অনেক ভিড় দেখে বাচ্চাকে নিয়ে যাওয়া সেই ট্রাক ড্রাইভার কাকে যেন কল দিয়ে বলে, চিন্তা করবেন না, আমরা সময় মতো পৌঁছে যাব। সাকরাই মেলায় এসে দেখে সব পুলিশ অফিসার গার্ড দেবে কি তারা সব ঝিমোচ্ছে। এদিকে রাত গভীর হতেই ভীরা ধীরে ধীরে জেলের দরজা খুলে পুরোনো বিল্ডিং এর দিকে হাঁটতে থাকে। নন্দিনী তাকে অনুসরণ করে এসে মই বেয়ে উপরে উঠতে গেলেই কে যেন তার পায়ে জোরে বাড়ি মেরে ফেলে দেয়। সাথে সাথেই সবাই দৌড়ে নন্দিনীকে টানতে টানতে ভাঙা সেই বিল্ডিং এর ভিতরে এনে ছুঁড়ে ফেলে। ভীরা প্রচুর রেগে বলে, তুই প্রথমে আমাদের সাথে বন্ধুত্বের নাটক করে এরপর ওই পুলিশের কাছে নিয়ে গেলি, ধোকাবাজ। নন্দিনী বলে, এমন বলো না প্লিজ, আমি তোমাদের সাহায্য করছিলাম। গান্ধারী আর নাচে এসে নন্দিনীকে মারতে থাকলে সেনবাগাম আর মুপু নন্দিনীকে বাঁচাতে গেলে সবাই তাকে টেনে নিয়ে যায়। নাচি বলে, একে ছেড়ে দিলে এই পর্যন্ত করা সব কষ্ট নষ্ট হয়ে যাবে। মাপ্পি বলে, তোমরা বোঝার চেষ্টা কেন করছো না? নন্দিনী আমাদেরকে সাহায্য করতে পারবে। সেনবাগাম আর উলাগু বলে, আমাদের উচিত ওকে সত্যিটা বলে দেওয়া। নন্দিনী বলে, আমি তোমাদের সাহায্য করতে পারবো, তবে তার আগে আমাকে জানতে হবে সেদিন রাতে চেলাপ্পার কটেজে কি হয়েছিল। ভীরা রেগে বলে, সে কথা তোমাকে কেন বলবো? বলেই কোষে এক চড় দিয়ে বড় এক ডাল দিয়ে মারতে গেলে সবাই তাকে আটকায়। নন্দিনী ভীরাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিলে ভীরা রেগে তাকে মারতে গেলেই মুথ্য বলে, বাবা আমাদের চিঠিতে যেই মেয়ের কেসের কথা বলেছিল এটাই সেই নন্দিনী। নন্দিনী আমাদের মতোই একজন, তবে তার সাথে আমাদের থেকে খারাপ কিছু হয়েছে। নন্দিনী দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে বলে, আমাকে বলো মুথ্যু, সেই রাতে ওখানে কি হয়েছিল? সবাই মানা করলেও মুথ্যু বলে, বাবা আমাদের 8 জনকে একই রকমের চিঠি পাঠিয়েছিল, যেটাকে বলা হয় ইনল্যান্ড লেটার, যাকে ট্রেস করা যায় না। চালাপ্পা চিঠিতে লিখেছিল, আগামী সপ্তাহে আমাদের কালীপাটি নামে অষ্টকালীর পূজা শুরু হবে। পতাকা উত্তোলনের পর আমি আমার কটেজে থাকতে যাব, সেখানে রাত 12টায় তোমরা আমার সাথে দেখা করতে আসবে। 10 বছর আগে আমি বলেছিলাম কখনো তোমাদের জীবনের অসুরকে ভুলবে না, আর কথাও দিয়েছিলাম আমি ওই অসুরকে তার পাপের সাজা দিয়ে তোমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিব। সেই দিন চলে এসেছে, তবে এটা কোনো বদলা নেওয়ার জন্য না, আমি এসব করেছি তোমাদের ন্যায় বিচারের জন্য। তোমাদের সবাইকে শুধু কোর্টে এসে বয়ান দিতে হবে। তবে আমি আজ তোমাদের আরেকটা কেসের বিষয়ে বলবো, যেই কেসটা আমি এখন লড়ছি। তার সাথে ছোটবেলায় যে অন্যায় হয়েছিল তা ভোলার জন্য সে আইন নিজের হাতে নিয়ে নিয়েছিল। তবে এত কিছুর পরও না সে তার অতীতকে ভুলতে পেরেছে, আর না সে বুঝতে পারছে যে সে সেই ভয়ানক স্মৃতি কিভাবে ভুলবে। সে এক চক্রে ফেসে গেছে, যে চক্র থেকে বের হওয়া অসম্ভব। তাই আমি চাই না তোমরাও নিজেদের এমন কোন চক্রে বেঁধে রাখো। তবে তোমাদের সাথে যে অন্যায় হয়েছে তারও সাজা দেওয়াটা জরুরি, না হলে তোমাদের মতো আরো অনেকে তার শিকার হবে। না জানি এত বছরে কত বাচ্চাকে সে তার শিকার বানিয়েছে, তবে একমাত্র আইনই তাকে আটকাতে পারে। আমার একার পক্ষে কোনটা সঠিক কোনটা ভুল সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আমি তোমাদের মতামত জানতে চাই। ভীরা আর মুথ্যু যখন বসে বসে চালাপ্পা চিঠি পড়ছিল, তখন বাকি সবাই কটেজের সুরঙ্গের কাছে এসে তাদেরকে ডাক দেয়। সবাই ধীরে ধীরে সুরঙ্গে আসলে মুপ্পি ভয়ে সামনে তাকিয়ে থাকে, কারণ রবি তাদের এই সুরঙ্গ থেকেই দড়িতে বেঁধে বের করেছিল। মাপ্পি কিভাবে ঘাবড়াতে দেখে মুথ্যু বলে, ভয়ের দিন শেষ, আমাদের সাথে আর এমন হবে না। বাবা যখন জানতে পারে যে এই সুরঙ্গ থেকে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়, তখন সে এসব বন্ধ করতে এই বাসা কিনে নেয়। সান্দানাম বলে, কি যেন একটা পুরার গন্ধ আসছে। সবাই দৌড়ে এগোতে দেখে কিছু ফাইল আর একটা ল্যাপটপ পড়ছে। সবাই তাড়াতাড়ি পাশ থেকে পানি নিয়ে ছিটিয়ে আগুন নেভায়। ভীরা একটা পুরা ফাইল উঠিয়ে খুলতেই কিছু একটা দেখে ভোরকে বলে, আরে এ তো আমাদের জীবনের সেই অসুর। মুথ্যু দ্রুত উঠে চেলাপ্পার ঘরের দিকে যেতে থাকে। গান্ধার ফাইলের একটা কোড দেখে বলে, RP 10802992, এই ডকুমেন্ট এখানে কিভাবে আসলো? সবাই দৌড়ে এসে দেখে চালাপ্পার লাশ সোফার উপর পড়ে আছে, তার ডান হাতেই বন্দুক। সেনবাগাম হতবাক হয়ে বলে, বাবা আমাদেরকে এখানে ডেকে নিজেকে কেন শেষ করে দিল? সবাই শোকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। গান্ধারী দৌড়ে এসে সব দেখে বলে, এটা কোনোভাবেই আত্মহত্যা না, আমাদের বাবা কখনোই এই কাজ করবে না। নিশ্চয়ই এই কাজ অন্য কেউ করে এমন ভাবে সাজিয়েছে যেন আত্মহত্যা মনে হয়। তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে বলেই সবাইকে ঠেলে নিয়ে সুরঙ্গে আসে। গান্ধারী বলে, কেউ একটু আগেই আগুন দিয়ে পুড়িয়েছে।
সান্ধানাম বলে বাবা চিঠিতে অসুরের কথা বলেছিল, হয়তো অসুর সব জেনে গিয়েছে, এই জন্যই বাবাকে খুন করেছে। সেদিন কোর্টের আগা আমাকে খুন করেছে আর আজ বাবাকে খুন করেছে। এতক্ষণ চুপ করে থাকা মুথ্থু বলে আমরা বাবাকে এভাবে ফেলে যেতে পারবো না। মীরা বলে তাহলে তুমি কি চাও, আমরা আর কি বা করতে পারি? মুথ্থু বলে পুলিশ এটাকে আত্মহত্যার কেস বলে দিলে বাবার আসল খুনিকে কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না, তাই আমরাই সারেন্ডার করব আর পুলিশকে বলবো খুনটা আমরা করেছি। ফলে কেস আরো জটিল হয়ে যাবে। তখন আমরা খুঁজে নিব যে বাবাকে কে খুন করেছে। সবাই পুলিশকে একই রকমের বয়ান দিব। প্রথমে বেল বাজাই, চালাপ্পা ভেতরে নিয়ে বসতে বলে আর টেবিলের উপর বন্দুক রাখা ছিল। বন্দুক দেখতেই হুট করে উঠিয়ে তাকে গুলি করে দেই। চালাপ্পা কোনোদিন কল্পনাও করেনি যে আমি তাকে গুলি করব। গান্ধারী বলে এভাবে হয় না, আমরা আইনি লড়াই লড়বো। বাকিরা বলে মুথ্থু এখন শকে আছে, তাই এমন উল্টাপাল্টা বলছে। সবাই সেখান থেকে দ্রুত বের হয়ে যায়। মুথ্থু যেতে না চাইলে সবাই তাকে টেনে নিয়ে বের হয়। সবাই যার যার মতো ফিরে গেলে মুথ্থু একাই আবারও সেই সুড়ঙ্গের পথে চালাপ্পার কাছে ফিরে আসে। আর তখনই সেই রেলিং এ মুথ্থুর হাতের ছাপ লেগে যায়। চালাপ্পার লাশ এভাবে দেখে মাটিতে বসে কান্না করতে করতে বলে বাবা, তুমি আমাকে অমন জায়গায় নাচতে মানা করেছিলে, আমি তোমার কথা শুনিনি বলে তুমি কোর্টে আপিল করে অমন নাচের উপরে ব্যান লাগিয়ে দিলে। সেদিন তোমার উপর এত রাগ হয়েছিল যে এর জন্য 3 দিন আমি তোমার সাথে কথা বলিনি। হাউমাউ করে কান্না করতে করতে বলে আজ আমি তোমার সাথে কথা বলতে আসলাম আর তুমি আমাদেরকে এভাবে ছেড়ে চলে গেলে। সেদিন যদি তুমি আমাদের এভাবে ছেড়ে দিতে তাহলে কি হতো, তাই আমিও তোমাকে ছাড়বো না। বলেই ছোটবেলার মতো বাবাকে জড়িয়ে ধরে আর সব রক্ত তার মুখে হাতে লাগিয়ে নেয়। তারপর চালাপ্পার বন্দুক হাতে নিয়ে বলে এই কেসকে আমি কোনোভাবেই আত্মহত্যার কেস হতে দিব না। বলেই বন্দুক নিয়ে আলমারির মধ্যে বসে মুথ্থু বুঝে পাচ্ছিল না তার এখানে থাকা উচিত না চলে যাওয়া উচিত, তবে মন বলছিল সে যা করছে তাই ঠিক করছে। গান্ধারী বলে সেদিন বাবার লাশ রেখে চলে যাওয়ার পরে বাবাকে এভাবে ফেলে আসার কষ্ট আমাদেরকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল। তখন এই খবরে দেখি মুথ্থু সারেন্ডার করেছে। তখন আমরা বুঝতে পারছিলাম মুথ্থুই ঠিক কাজ করেছে। নাচি বলে আমাদের বাবা মায়ের খুনিকে এত সহজে কেন ছেড়ে দিব? মুথ্থুকে কোন জেলে রাখা হয়েছে তা আমরা আগে থেকেই জানতাম, তাই আমরা সবাই একই সময় সারেন্ডার করি যেন আমাদের সবাইকে এই জেলেই নিয়ে আসে। নন্দিনী অবাক হয়ে জিজ্ঞেস করে আমি বুঝতে পারছি না যে তোমরা এই জেলেই কেন আসলে। মুপ্পি বলে আরপি 10802992 বলেই আজ ক্রিমিনাল রেকর্ড রুম থেকে চুরি করা কাগজটা নন্দিনীকে দেখায়। মুথ্থু বলে এই হলো আমাদের রাক্ষস। নন্দিনী কাগজের ছবি দেখে হতবাক হয়ে যায়, কারণ এখানে যার নাম ছিল সে আর কেউ নয় বরং সারোজা, মানে যে সবসময় নারী কল্যাণের কাজ করছে বলে সবাই তাকে সম্মান করে। এই সেই বহুরূপী। আসলে ছোটবেলায় এদের 8 জনকে এক জায়গায় আনা হলে এরা সারোজাকে দেখেছিল। সারোজা এসে সবার মুখ খুলিয়ে দেখছিল যে কার কতগুলো দাঁত হয়েছে, মানে কার কত বয়স। সেদিন রবির বোটেও এই সারোজাকে রবি বারবার মালিক মালিক বলছিল। সারোজা ওকে দিতেই ভয়ে সবাই কাঁপতে থাকে। কনস্টেবল সারোজার ডি ব্লকে আসে দেখা যায় এটা যেন কোনো জেল নয় বরং ভিআইপি এক রুম। সেখানে বড় পালঙ্ক থেকে শুরু করে ফ্যান, ফলমূল, দাসী কি নেই, মানে সে জেলে থেকেও রানীদের মতো জীবন কাটাচ্ছে। সারোজার পাশে বসে মরিয়মের মেয়ে কার্টুন দেখছে। এই রাক্ষসী জিজ্ঞেস করে আগে কখনো জাহাজে বসেছো? মেয়েটা বলে না। সারোজা শয়তানের মতো হাসি দিয়ে বলে খুব জলদি জাহাজে যাবে, এবার মুখ খুলে দেখাও। মাসুম বাচ্চাটা মুখ খুলতেই সারোজার শয়তানি এক চাহনি দিয়ে তার দাঁত গুনতে থাকে। সুন্দর ধামুকে মায়ের কাছে আনলে মা রেগে সেখান থেকে চলে যেতে চায়। সুন্দর মাকে টেনে নিয়ে জোর করে বসিয়ে বলে আমাদের সমস্যা কি জানো? কারোর মধ্যে ভালো গুণ পেলে আমরা মনে করি যে সে কখনো ভুল করতেই পারে না, কিন্তু মানুষ যে কোনো সময় ভুল করতে পারে, এটাই মানুষের বৈশিষ্ট্য। বাবার দ্বারাও তেমন একটা ভুল হয়ে গিয়েছিল, তার জন্য তোমার সাথে কাটানো বাবার 30 বছর ভুল হয়ে যাবে না। তুমি কি জানো বাবা নিজেও জানতো না ধামু বাবার ছেলে। ধামু বাবাকে কখনোই বলেনি। মা আর সহ্য করতে না পেরে কান্না করতে থাকে। ধামু অনেক সাহস নিয়ে মায়ের পাশে দাঁড়াতেই মা নিজে হাত বাড়িয়ে দেয়। মায়ের হাত ধরে ধামু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আজ সে আর অনাথ না, তার পরিবারে এক মা আর ভাই আছে। সব সত্য জেনে নন্দিনী সাকরাইকে কল দিতে আসতে দেখে সেখানে ফোন নেই। দরজা ধাকিয়ে কনস্টেবলকে ডাকলে কনস্টেবল বলে সব ফোন রিপেয়ারিং এ পাঠানো হয়েছে আর আজ ওয়ার্ডেনের রুম বন্ধ, কারণ ওয়ার্ডেন ছুটিতে। চুপচাপ নিজের সেলে যা। বিমলা দৌড়ে এসে নন্দিনীকে নিয়ে আসলে নন্দিনী বলে মনে হচ্ছে ভয়ানক কিছু হতে যাচ্ছে, যেভাবেই হোক সাকরাইয়ের সাথে কথা বলতে হবে। সাকরাই চালাপ্পার কটেজে এসে তার পরিত্যক্ত মিনিভ্যানের দিকে তাকিয়ে চালাপ্পার বলা কথাগুলো ভাবতে থাকে যে সে সবাইকে বলেছিল তোমাদের জীবনের অসুরের চেহারা কখনোই ভুলবে না। এরপর কটেজের ভেতরে এসে অপেক্ষা করতে থাকে। তখন মূর্তি এসে বলে এত বড় পূজা অথচ লোক তেমন নেই, এমনি অনেক ব্যস্ত, কি বলতে চাও তাড়াতাড়ি বলো। সাকরাই বলে আমি এখনো এই প্রশ্নের উত্তর পেলাম না যে ওই আলমারির দরজা বাইরে থেকে কে বন্ধ করেছিল। মুথু তো ভেতরে ছিল, বাইরে চালাপ্পার লাশ পড়েছিল। আচ্ছা
এমনও তো হতে পারে এই আলমারির দরজা খুনের রাতে বন্ধ করাই হয়নি, বরং আমরা যখন এসেছিলাম তখন কেউ বন্ধ করেছে। সেদিন আমি আর আপনি প্রথমে দরজা ভেঙে ভিতরে এসেছিলাম, তাহলে আমাদের মধ্যে যে কোনো একজন এই কাজ করেছে। আমি যেহেতু আলমারি বন্ধ করিনি, তাহলে আপনিই করেছেন। মূর্তি বিরক্ত হয়ে বলে, সবার উপর দোষ চাপাতে চাপাতে এবার আমার উপরও দোষ চাপাচ্ছ। বলতে বলতেই হাতে একটা মূর্তি নিয়ে বলে, তুমি আসলে একটু বেশিই ভাবো। বলেই সেই মূর্তি দিয়ে সাকুরাইয়ের মাথায় জোরে বাড়ি মারতে যায়। সাকুরাই দ্রুত সরে উল্টা মূর্তিকে লাথি মেরে ফেলে বলে, তার মানে আমার সন্দেহ ঠিক ছিল, এবার তোকে থানায় নিয়ে যাব। মূর্তির সাথে সাথেই সেই মূর্তি তুলে সাকুরাইয়ের মাথায় জোরে বাড়ি দিয়ে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে মনে করে সেদিন রাতের কথা। চালাপ্পা তখন সায়োজার ফাইল রেডি করছে। হঠাৎ আলমারির মধ্যে থেকে শব্দ শুনে খুশি হয়ে যায় যে তার মেয়েরা এসে গেছে। একটা গিফট বাক্স নিয়ে দরজা খুলতেই তার মুখে আলো এসে পড়ে। আলো বন্ধ করতে দেখে মূর্তি। চালাপ্পা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে, আর এই সুরঙ্গের কথাই বা কিভাবে জানলে? মূর্তি অনুনয় বিনয় করে বলে, আমি এখানে গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। তা হলো এই হিউম্যান ট্রাফিকিং এর কেস দয়া করে ছেড়ে দিন, এটাই আপনার জন্য ভালো হবে। চালাপ্পা বলে, এসব বাদ দিয়ে আগে বলো তুমি এই সুরঙ্গের বিষয়ে কতদিন ধরে জানো? মূর্তি বলে, কত দিন না, বলুন কত বছর। চালাপ্পা বলে, তার মানে তুমি সব জেনো চুপ করে দেখছিলে? চালাপ্পা হাসতে হাসতে বলে, প্রথমত আমি এই নেটওয়ার্ক ভাঙবো, তারপর তোমাকে জেলে পাঠাবো, আর তোমার ওই মালিক সারোজা যেন সর্বোচ্চ সাজা পায় সেই ব্যবস্থা করব। মূর্তি জিজ্ঞেস করে, আপনি সারোজার বিষয়ে কি জানেন? চালাপ্পা বলে, গত 10 বছর ধরে খুঁজতে খুঁজতে আমি সারোজার বিষয়ে সব জেনে গেছি। সারোজার এমএলএ এর স্বামী মারা যাওয়ার পর তার নাম ভাঙিয়ে এই অবৈধ ব্যবসা শুরু হয়। এটাই তার মেইন বিজনেস। আর বাকি যে ব্যবসা আছে তা হলো লোক দেখানো। আর বর্তমানে সে মিথ্যা পলিটিক্যাল স্ক্যান্ডালের নাম নিয়ে জেলে আছে। কোনোভাবে সে এখনো তার আসল পরিচয় লুকিয়ে রেখেছে যে সে এই মানব পাচার গ্যাং এর বস। মজার বিষয় কি জানো? তোমার জন্যই আমার তার উপরে প্রথম সন্দেহ হয়। মূর্তি হতবাক হয়ে তাকালে চালাপ্পা বলে, প্রিয়মবাধা কেসে কাজ করার সময় আমি তোমার আসল পরিচয় জেনে যাই। প্রিয়মবাধা আর সারোজার মতো নাম করা মহিলাদের সামনে গেলেই একদম মাসুম হওয়ার ভান করতে থাকো। তার মানে এমন নামি দামি মেয়েরাই তোমার দুর্বলতা। তখনই বুঝে গিয়েছিলাম যে কালীপটনাম থেকে বাচ্চাদেরকে বের করতে হলে তোমার সাহায্য তো অবশ্যই দরকার। এরপর তোমার বিষয়ে খোঁজ দিতে গিয়ে জানতে পারি তুমি সারোজার বয়ফ্রেন্ড। আসলে জেলে যাওয়ার আগের রাতে সারোজা মূর্তিকে বলেছিল কাল সকালে আমি জেলে যাব। এরপর 1 বছরের আগে বের হতে পারবো না, তাই এই 1 বছর তোমাকেই ব্যবসা সামলাতে হবে। খবরদার কাজ যেন না থামে। চালাপ্পা বলে, তোমার লিড ধরেই সারোজার উপর সন্দেহ হয়। তারপর থেকেই আমি সারোজার উপরে নজর রাখতে শুরু করি। তখন আমি জানতে পারি যাকে আমি খুঁজছি সে আসলে কোনো রাক্ষস নয়, বরং এক ডাইনি। তবে আমি ভেবেছিলাম তুমি একজন ভালো পুলিশ অফিসার, তাহলে এসব কেন? মূর্তি শয়তানি এক হাসি দিয়ে বলে, একবার ভেবে দেখুন, সারোজার মতো এত সুন্দরী মহিলা সে যদি আমাকে এভাবে মাথায় করে রাখে তাহলে জীবনে আর কি চাই? ও আমার দিকে তাকালে এত খুশি লাগে যে ওর জন্য আমি সব করতে পারি। চালাপ্পা বলে, তাহলে তুমি ভুলেই গেছো যে ঘরে তোমার একটা ছোট বাচ্চা আছে। মূর্তি বলে, এসব বাদ দিয়ে এটা বলেন যে আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি? চালাপ্পা বলে, তোমার কি আমাকে এত বোকা মনে হয় যে প্রমাণ ছাড়া এতগুলো কথা বলবো? আমার কাছে তো চাক্ষুষ প্রমাণও আছে। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, এখন যাও, আমার জরুরি কাজ আছে। সাথে সাথেই চালাপ্পার কপালে এক গুলি এসে লাগে আর সে সোফায় সেভাবেই পড়ে থাকে। মানে মূর্তি তাকে খুন করেছে। এরপর লাশের কাছে এসে লাশটা উঠিয়ে বসিয়ে পকেট থেকে আরেকটা বন্দুক বের করে, সেটা চালাপ্পার হাতে রেখে আরেকবার গুলি করে। সাথে সাথে রক্ত ছিটে দেওয়ালে লাগে। এরপর মেঝে থেকে তার গুলি খুঁজে পকেটে রেখে সব ডকুমেন্টস আর ল্যাপটপ নিয়ে সুরঙ্গে এসে সব জ্বালিয়ে বের হয়ে যায়। গল্প চলে আসে বর্তমানে। সেই 2 বাচ্চা মেয়েকে নিয়ে পৌঁছাতে বেশ দেরি হয়, কারণ পূজার জন্য রাস্তায় অনেক ভিড়। তবে দিনের বেলায় মেয়েদেরকে নিয়ে নদী পার হওয়াটা বেশ ঝুঁকির। নন্দিনী সারোজার সাথে দেখা করতে আসছিল, তখনই কারো আসার শব্দ পেয়ে জলদি লুকিয়ে যায়। আড়াল থেকে দেখে কনস্টেবল ভিনা বস্তায় কি যেন নিয়ে তাড়াহুড়ায় ভিতরে ঢুকছে। নন্দিনী জানালা থেকে উকি দিতে দেখে ভিনা সেই বস্তায় করে ধারালো সব জিনিস নিয়ে এসেছে। সবগুলো মহিলাদেরকে দিয়ে বলে, সাবধান, একটা মেয়েও যেন না বাঁচে। তোমাদের সবার বাসায় টাকা পৌঁছে গেছে। তখনই পেছন থেকে কারো আসার শব্দ শুনে নন্দিনী দ্রুত লুকিয়ে যায়। উপর থেকে সারোজা আরো কিছু মহিলাদেরকে নিয়ে এসে জিজ্ঞেস করে, বাকিরা কোথায়? ভিনা বলে, সবাই প্ল্যান মতো পৌঁছে যাবে। আসলে গত রাতে ভিনা সারোজাকে বলে, ওই 8টা মেয়ে
সাম্বালুরের এসআইয়ের সাথে কথা বলেছে। সাওজা বলে এই মেয়েরা ছোটবেলায় আমার চেহারা দেখেছিল, এরাই চালাপ্পার সাক্ষী। রিনা বলে কাল জেলের ওয়ার্ডেনের ছুটি। সাওজা বলে তাহলে এটাই সবচেয়ে ভালো সময়, সবকটাকে কাল শেষ করে দিবে। সাওজা ইশারা করতেই সবাই ওই 8 মেয়েকে খুঁজতে বের হয়। নন্দিনী আরেক পথ দিয়ে দ্রুত বের হয়ে যায়। এদিকে সাকরাই মাথায় হাত দিয়ে কোন রকমে বের হয়ে আসে। তখনই সেখানে ফার্নান্ডিস এসে সাকরাইকে এই অবস্থায় দেখে দ্রুত তার ধুতি থেকে কাপড় ছিঁড়ে মাথায় বাঁধতে বাঁধতে বলে এই ছেলেটার বাবা ওদেরকে হ্যাঁ বলেই দিচ্ছিল। ছেলেটা বলে কিন্তু ওই গুন্ডারা বাসায় আসলে বাবা না বলে দেয়, তাই তারা বাবাকে মেরে জোর করে নৌকা নিয়ে সমুদ্রে চলে যায়। আমি ওই নৌকায় 2টা মেয়েকে দেখেছি, 8 কি 10 বছরের হবে, তবে তাদের চোখ আর হাত বাঁধা ছিল। ফার্নান্ডিস সাকরাইকে বলে তুমি আগে হাসপাতালে চলো। সাকরাই কোনো কথা না শুনেই বাইকে ফার্নান্ডিসকে নিয়ে বের হয়ে যায়। নন্দিনী এসে গান্ধারী, সান্দারাম, সাবনাগাম, উগলা সবাইকে টানতে টানতে সেই পুরনো বিল্ডিং এর কাছে নিয়ে আসে। সবাই হতবাক হয়ে জিজ্ঞেস করে আগে বলবে তো কি হয়েছে। নন্দিনী বলে সাওজা তোমাদের বিষয়ে জেনে গেছে আর কিছু মহিলাকে তোমাদেরকে মারার জন্য পাঠিয়েছে। আপাতত এখানে থাকো, এটাই তোমাদের জন্য সুরক্ষিত জায়গা, ওরা কখনোই তোমাদেরকে খুঁজে পাবে না। নন্দিনী হঠাৎ পেছনে তাকিয়ে দেখে সবাই রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সবাই বের হতে গেলেই নন্দিনী অবাক হয়ে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। মুথু বলে তুমি জানতে চেয়েছিলে না আমরা কেন সারেন্ডার করছি, ওই ডাইনিকে মারবো তাই এখানে এসেছি। বলেই সবাই বের হয়ে গেলে নন্দিনী চিৎকার করে বলে তোমরা ওদের সাথে পারবে না, ওরা অনেক ভয়ানক। মুপ্পি বলে চালাপ্পার জন্য এটা আমাদেরকে করতেই হবে। নন্দিনী চিৎকার করে বলে এই রাগ তোমাদেরকে ধ্বংস করে দিবে, দয়া করে আমার কথা শোনো। বীরা দরজা একটা সিক বাকিয়ে আটকে বলে তুমি তো তোমার জীবনের অসুরকে খুন করেছো, তাহলে আমাদেরকে কেন আটকাচ্ছ, বলে চলে যায়। কেউ নন্দিনীর কথা শুনেই না। নন্দিনী সর্বশক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা করে। এদিকে সাকরাই ঘাটে পৌঁছে ফার্নান্ডিসকে নিয়ে সাথে আরো কিছু বোট নিয়ে মেদ্রুকে উদ্ধার করতে রওনা দেয়। বোটে বসে মূর্তি তার ছেলেকে বলে বাবা আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, অনেক লোক আমাকে নিয়ে অনেক গুজব ছড়াবে, তোমরা সবাই বিশ্বাস করবে না। ভেতরে বসা 2 মেয়ে তখনও কান্না করেই যাচ্ছে। জেলে তখন বিনার ইশারায় সবাই হঠাৎই আরেক কনস্টেবল সহ সব কয়েদিদের উপরে হামলা করে। চারিপাশে হই হুল্লোড় শুরু হয়ে যায়। এদিকে পূজায় অসুর তখন দিব্যি আরামে বসে আছে। তখন অষ্টকালী সেই অসুরকে মারার জন্য প্রস্তুত হচ্ছে, যেমনটা জেলে চালাপ্পার মেয়েরা সারজাকে মারার জন্য তৈরি হয়েছে। এই 8 জনকে দেখে সারজার ঠিক করা মহিলারা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। চালাপ্পার 8 মেয়ে লাফিয়ে আসলেও এদের মতো দাগি গুন্ডাদের সাথে পেরে ওঠা কি এত সহজ। সারজার মহিলারা সবাইকে মেরে রক্তাক্ত করে দেয়। ভিনাও এই সুযোগে সবাইকে মারছে। এদিকে সাকরাই দূরবীন দিয়ে দূরে বোট দেখতে পেয়ে সবাইকে দ্রুত সেখানে যেতে বলে। জেলে সবাই আহত হয়ে পড়ে আছে। হঠাৎ তাদের অসুর সারজাকে গর্বের সাথে হেঁটে আসে দেখে তাদের ভিতরে রাগ, যন্ত্রণা, প্রতিশোধ একসাথে বের হয়ে আসে। সবাই রক্তাক্ত অবস্থায় উঠেই সবাইকে ইচ্ছা মতো মারতে থাকে। দুর্বল মুপ্পিও নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে লাফিয়ে ওঠে। এদিকে পূজায় অষ্টকালীর এক একটা রূপ অসুরকে মারতে থাকে। সারোজ হঠাৎই এসে মুপির পেটে লাথি দিয়ে তাকে জালের মধ্যে নিয়ে আসে। এদিকে পূজায় 8টা রূপী অসুরকে মারতে তাকে ঘিরে ধরে। এদিকে জেলে সারোজার সাথে কেউ পেরে ওঠে না। সারোজা সবাইকে মেরে মাটিতে ফেলে অসুরের মতো হুঙ্কার দেয়। এদিকে নন্দিনীর নজর পড়ে একটা ভাঙা টালির উপরে। সে দ্রুত মোটা রড দিয়ে বাড়ি মেরে টালি ভাঙতে শুরু করে। সারোজা সবাইকে মেরে রক্তাক্ত করে ফেলে রাখলে সবাই এবার হাতের কাছে যা পায় তাই নিয়ে উঠে চারিপাশ থেকে সারোজাকে ঘিরে ধরে। এরপর দৌড়ে এসে কেউ মাথায়, কেউ মাজায়, তো কেউ পায়ে মেরে সারোজার অবস্থা নাজেহাল করে দেয়। এদিকে পূজার 8টা রূপও অসুরকে চারিপাশ থেকে আটকে ফেলে। সারোজার লোকেরা দূরে সাকরাইদের নৌকা দেখে বেশ ভরকে যায়। তাড়াতাড়ি মেয়েদেরকে বের করে পায়ে পাথর বাঁধতে থাকে। মূর্তি বলে তোমরা এসব কি করছো। জন বলে এদেরকে ফেলে দিলে আর কোনো প্রমাণ থাকবে না, আমাদেরকে ওরা ধরতেও পারবে না। মূর্তি বলে এইটুক বাচ্চার সাথে এইসব কেন করবে, ওদেরকে ছেড়ে দাও। জন রেগে বলে একদিনের মধ্যে কি সাধু হয়ে গেছো নাকি। নন্দিনী দৌড়ে এসে দেখে 8 জন মিলে সারোজাকে ইচ্ছা মতো মারছে। বাচ্চা মেয়েটাকে ভিড়ে দাঁড়িয়ে কান্না করতে দেখে তাড়াতাড়ি বাচ্চাটাকে বিমলার কাছে দিয়ে দেয়। এরপর দ্রুত নেটের মধ্যে আসতে গেলে রিনা এসে নন্দিনীকে মারতে যায়। নন্দিনী রিনাকে কষে এক চড় দিয়ে দৌড়ে জালের মধ্যে এসে সবাইকে কোনো মতে টেনে সরিয়ে বলে তোমরা ভুল করছো। সবাই রাগ আর ঘৃণার দৃষ্টিতে সারোজাকে দেখছে। নন্দিনী দ্রুত তাকে আরেকটা নেটের মধ্যে বন্দি করে বলে খবরদার এখান থেকে বের হবে না। সাকরাই দেখে জনের লোকজন মেয়েদুটোকে পানিতে ফেলছে, তাই সে আর দেরি না করে দ্রুত পানিতে ঝাঁপ দেয় যেন মেয়েদুটোকে কোনো মতে ধরে। তবে পানিতে নামার সাথে সাথেই তার চোখের সামনে ভাসতে থাকে নন্দিনীর ছোট বোন আর তার বয়ফ্রেন্ডের লাশ। তবুও সে নিজেকে কোনো রকমের সামলে মেয়েদুটোকে খুঁজতে থাকে। এদিকে চালাপ্পার 8 মেয়ে রাগী দৃষ্টিতে নন্দিনীর দিকে তাকিয়ে থাকে। নন্দিনী আর সহ্য করতে না পেরে হাহাকার করে কান্না করতে করতে বলে তোমরা কেন বুঝতে পারছো না, কাউকে খুন করার
আফসোস সারা জীবন তোমাদেরকে তাড়া করে বেড়াবে, যেমনটা আমি রোজ এই কষ্টে ভুগছি। দয়া করে আমার কথা শুনো, এমন করো না। মুথ্য রেগে বলে, এই ডাইনিকে আজ মরতেই হবে। বলেই তেড়ে আসলে নন্দিনী মুথ্যকে জড়িয়ে বলে, চালাপ্পা কখনোই চায়নি তোমরা খুনির মতো সাজা কাটতে কাটতে বাকি জীবন কাটাও। একবার ভেবে দেখো তোমাদেরকে বাঁচাতে সে নিজের জীবনের বলিদান কেন দিল, যেন তোমরা সবাই একটা স্বাভাবিক জীবন কাটাতে পারো। ঠিক তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি যেন সবার ভিতরে রাগ, যন্ত্রণা আর প্রতিশোধের আগুনকে ধুয়ে মুছে নতুন এক জীবন দিতে এসেছে। মুথ্য হাহাকার করে কান্না করতে থাকে। প্রথমে তাদের মা নাগাম্মা, তারপর তাদের বাবা চালাপ্পাকে এই মহিলা নৃশংসভাবে খুন করেছে। মুথ্য তার হাতের রড ছুঁড়ে বাবাকে হারানোর যন্ত্রণায় হাউমাউ করে কান্না করতে করতে বাবা বলে চিৎকার করতে থাকে। নন্দিনী মুথ্যকে শক্ত করে জড়িয়ে কান্না করতে থাকে। এদিকে সাকরাই বহু কষ্টে দুই বাচ্চাকে টেনে উপরে উঠিয়ে বিজয়ের হাসি হাসে। জেলের সবাই তাদের হাত থেকে সব ফেলে চারিপাশ থেকে ঘিরে নন্দিনীকে জড়িয়ে ধরে, যেমনটা তারা প্রথমে নাগাম্মা তারপর চালাপ্পাকে ধরত। আজ নন্দিনীকে জড়িয়ে তারা অনেক কান্না করে। আজ তারা তাদের পুরনো জীবন পরিপূর্ণভাবে ভুলে নতুন এক জীবন শুরু করলো, যেখানে নেই কোনো আফসোস, নেই কোনো যন্ত্রণা, নাই কোনো প্রতিশোধের আগুন, আছে শুধু নতুন স্বপ্ন। পুলিশ এসে সাওয়ারজাকে নিয়ে চলে যায়। কয়েকদিন পরেই এই 8 জন নির্দোষ প্রমাণ হওয়ায় জেল থেকে একসাথে মুক্তি পায়। মুপ্পি আর মুথ্যু এসে নন্দিনীকে জড়িয়ে ধরলে নন্দিনী হাসি মুখে রং মুথ্যুর গালে লাগিয়ে হাসতে থাকে। কেটে যায় বেশ কয়েকটা দিন। আজ কোর্টে নন্দিনীর কেসে শুনানি। কোর্ট থেকে নন্দিনীকে নির্দোষ রায় শুনিয়ে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে সাকরাই তার সার্ভিস রিভলভার সামনে রাখতে না পারার কারণে একজনকে জান দিতে হয়েছে। তাই কোর্ট সাকরাইকে পুলিশ ফোর্স থেকে সাসপেন্ডের আদেশ শোনায়। এমন খবর শুনেও সাকরাইয়ের মুখে একই রকমের হাসি। জেল থেকে ছাড়া পেয়ে নন্দিনী বলে, ভেবেছিলাম জেল থেকে ছাড়া পাওয়ার পর এই বোঝা আমার মন থেকে সরে যাবে, কিন্তু সেই অপরাধ বোধ আজও আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। জানি না এই অপরাধ বোধ থেকে নিজেকে কিভাবে বাঁচাবো। যে কারণেই হোক আমি একটা মানুষকে মেরেছি, পাপ তো আমিও করেছি। সাকরাই বলে, আগে ভাবতাম দুনিয়ায় শুধুই খারাপ মানুষে ভরে গেছে, আর এই খারাপ মানুষদেরকে শেষ করতে আমি ডিউটি জয়েন করেছিলাম। কিন্তু এখন কি মনে হয় জানো, প্রত্যেক খারাপ মানুষের আগে একটা ভালো মানুষও আছে, যার কারণে খারাপ কখনোই ভালোর উপরে জয়লাভ করতে পারে না। যেমন রবির জন্য নাগাম্মা ছিল, মূর্তির মতো লোকের জন্য চালাপ্পা ছিল। ফার্নান্দিস তার লোকদের ভালো মন্দকে নিয়ন্ত্রণ করছে, আর ধামু সে তো একটা পরিবারকে পাওয়ার আশায় নিজের বাবা মায়ের সত্য লুকিয়ে রেখেছিল। অর্থাৎ দুনিয়ায় এখনো অনেক ভালো মানুষ আছে, আর তুমি তাদের মধ্যে একজন। নন্দিনী অবাক হয়ে সাকরাইকে দেখে শক্ত করে তার হাতটা ধরে মুচকি হাসে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।